বেশ, আমরা ২ নম্বর ক্লাসটা একটু শুরু করি। ১ম ক্লাসটাতে আমরা বেসিক হাইব্রিডাইজেশন, বন্ডিং ইন অর্গানিক কেমিস্ট্রি সেখান থেকে আমরা কিছু পড়েছি, বুঝতে পেরেছি আশা করা যায়। এইবার এই ক্লাসটাতে আমরা বিভিন্ন রকমের ফাংশনাল গ্রুপ এবং আইইউপ্যাক নামকরণ এইগুলো নিয়ে শিখব। আইইউপ্যাকটা একদিনেই সব শেখা যায় না, আমরা স্লোলি আস্তে, আস্তে শিখব। একটা চ্যাপ্টারে একবারেই সমস্ত রকমের জটিল নিয়মগুলো শিখে ফেলবো সেরকম আমরা এক্সপেক্ট করছি না। তো যাই হোক, এটা আমাদের ক্লাস 2 এবং এখানে আমাদের একটা অ্যাকচুয়াল অর্গানিক কেমিস্ট্রির বিষয়গুলো ঠিক কী, এলিমেন্টগুলো কী সেইটা আমরা আলোচনা করব। এখানেও মোস্টলি আমার কাছে প্রিপেয়ার্ড স্লাইড আছে, বেশি লিখতে হবে না। যত সময় বাড়বে আস্তে, আস্তে আমার আগে থেকে প্রিপারেশনের স্লাইড কমবে এবং হাতের লেখা বাড়বে। যাই হোক, আমরা ১ম এ অ্যালকেন সম্বন্ধে একটু জানি। অ্যালকান ঠিক নয়, এটা অ্যালকেন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। বেশ, কাকে বলে অ্যালকেন? CH4 মিথেন, এটা একটা অ্যালকেন। C2H6 ইথেন, এটা একটা অ্যালকেন। প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, পর। মানে যে এলিমেন্টগুলোতে কার্বন একটা লম্বা চেইন এবং কোনো ডবল বন্ড নেই, কোনো ডবল বন্ড নেই। Straight chain alkane, no double bond, all single bond, carbon hydrogen ও single bond, কার্বন কার্বনও single bond এবং এগুলোতে কোনো ক্লোজ স্ট্রাকচার নেই, লম্বা চেইন বললাম। এগুলোকে বলা হয় স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেননা এর কোনো বন্ড ভেঙে মানে কোনো ডবল বন্ড নেই, ফলে এক্সট্রা করে হাইড্রোজেন এর সাথে আর যোগ করা যাবে না। যতগুলো ম্যাক্সিমাম হাইড্রোজেন যোগ হতে পারে সেগুলো যোগ হয়ে আছে, এই জন্য অ্যালকেন এদের নাম দেয়া হলো। এরা মোস্টলি হচ্ছে আমাদের যেটা মানে পেট্রোলিয়াম অয়েল, যে অপরিশোধিত তেল যেটা মাটির তলা থেকে তোলা হয়, সেইখানে থেকে এর সব রকমই প্রায় মানে বেশ মানে সব রকম মানে খুব বিরাট বড় চেইন ওয়ালা জিনিস পাওয়া যায় কিনা জানি না, মোটামুটি এখানে যা কিছু লেখা আছে প্রায় সবই ওখান থেকে পাওয়া যায়। বেশ, এদের বিভিন্ন রকম প্রপার্টি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি আমরা এখানেই দেখে নেব, বুঝে নেব, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন একটা একটা করে চেন বাড়ছে, একটা করে মানে চেনের মধ্যে একটা করে কার্বন বাড়ছে এবং সেই কার্বনের করেসপন্ডিং ভ্যালেন্সিগুলো, যোজ্যতাগুলোকে মিট করার জন্য যতগুলো হাইড্রোজেন লাগছে সেগুলো দিয়ে দিচ্ছি। স্ট্রাকচারও আমরা আঁকতে পারি, কোনো সমস্যা নেই। তো এগুলোর দেখো বয়েলিং পয়েন্ট মানে কত ডিগ্রির নিচে গেলে এরা তরল, তার উপরে গ্যাস। মিথেন দেখো, মিথেন অ্যাকচুয়ালি আমাদের রুম টেম্পারেচারের অনেক আগেও গ্যাস হয়ে যায়। ফলে মিথেনের বয়েলিং পয়েন্ট -167, ইথেনের বয়েলিং পয়েন্ট আরেকটু বেশি, প্রোপেন বয়েলিং পয়েন্ট আরেকটু বেশি, বিউটেন বয়েলিং পয়েন্ট আরেকটু বেশি। 0 ডিগ্রির জাস্ট ওখানেই ও তরল থাকে না, গ্যাস হয়ে যায়। এমনি তুমি কি বিউটেন ১ গামলা দিলে তোমাকে যদি ঢেলে দেওয়া হয় কোনো একটা মানে বেশি চাপওয়ালা জিনিসে, প্রেশার দিলে তরল হয়ে যাবে রুম টেম্পারেচারে, ঢেলে দিলেও আস্তে আস্তে উদবায়ী হয়ে গ্যাস হয়ে যাবে। পেন্টেন রুম টেম্পারেচারে মানে 36 ডিগ্রিতে সবসময় হয় না, রুম টেম্পারেচার মোটামুটি তরল, একটু বেশি গরমে সেটা গ্যাস হতে শুরু করবে। বেশ, তারপরেরটা তুমি দেখতেই পাচ্ছ, যত চেইন বাড়ছে দৈর্ঘ্য তত বেশি বয়েলিং পয়েন্ট বাড়ছে। কেন বাড়ছে চিন্তা করা শুরু করো, বলবো, আজকেই হোক পরের দিন হোক বলবো। মেল্টিং পয়েন্ট মানে 167 থেকে আরো নিচে 182 নিচেও যদি চলে যাও, মিথেন কিন্তু বরফের মতো কঠিন হয়ে যাবে। হুম, এরা মোটামুটি মেল্টিং পয়েন্টটা ওদের সবারই বেশ কম। বয়েলিং পয়েন্টে গিয়ে ওরা মানে তরল থেকে গ্যাস হওয়ার সময় এদের মধ্যে হিউজ ডিফারেন্স। মোটামুটি কিন্তু তরল থেকে কঠিন হয়ে যাওয়াতে খুব বেশি ডিফারেন্স নেই। এর পিছনে গভীরতর জটিল কারণ আছে, যেটা তুমি এখনই আমরা এই কোর্সেই ডিসকাস করবো না। এই কোর্সে আমরা এই জিনিসটা ডিসকাস করবো যে যত চেইন বাড়ছে বয়েলিং পয়েন্ট প্রায় ইউনিফর্মলি বাড়তে থাকছে। লগারিদমিক স্কেল, এই স্কেলও দেখাবো। এদের ডেনসিটি গ্রাম পার এমএল রুম টেম্পারেচারে, এটা তো গ্যাস, ফলে এগুলো আর হিসাব করা হয় না। এগুলো যারা রুম টেম্পারেচারে তরল থাকে তাদের ডেনসিটি দেখা হয়, ডেনসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে অ্যালকিন কি জিনিস সেটা আমরা বুঝলাম, যে লম্বা চেইন কোনো ডবল বন্ড ছাড়া সিঙ্গেল বন্ডে কার্বন কার্বন যোগ হয়ে থাকে এবং বাকি বন্ডগুলোতে তারা হাইড্রোজেন যোগ হয়ে থাকে।
এগুলোই অ্যালকেন। এই সিরিজ মানে এই প্রত্যেকটা বাড়ছে 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 বাড়ছে, এদের একটা জেনারেল ফর্মুলা আছে, তুমি দেখো যে CN আর H2N+2, যে 3 আছে, 3 দুগুণে 6 প্লাস 8 C5 H12। তাহলে অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা আমি এখানে লিখব, সেটা হচ্ছে CnH2n+2। এদের স্ট্রাকচারও তোমরা সবসময় আলোচনা করব। এই জিনিসগুলোকে বলা হয় হোমোলগাস সিরিজ। হোমোলগাস ডিফার বাই 1 CH2 গ্রুপ। দেখো এদের সঙ্গে একটা করে CH2ই বাড়ছে, CH4, তার সাথে একটা CH2 যোগ করলে হয় এটা, তারপরে আরেকটা CH2 যোগ করলে হয় এটা, তার সাথে আরেকটা CH2 যোগ করলে এটা হয় এটা। এই পুরো সিরিজগুলোকে বলা হয় হোমোলগাস সিরিজ। এর বাংলা আমি জানি না। তো যাই হোক, হোমোলগাস সিরিজ একটা CH2 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 করে বাড়ছে, একটা CH2 CH2 করে বেড়ে যাচ্ছে। সমস্ত অ্যালকেনই এগুলো মানে স্ট্রেট চেইন অ্যালকেন, অ্যারোমেটিক অ্যালকেন, অ্যারোমেটিক অ্যালকেন আলাদা। এগুলো স্ট্রেট চেইন, এগুলো হোমোলগাস সিরিজ বলে। বেশ, আমরা এদের স্ট্রাকচারগুলো একটু দেখে নেব কি রকমের হয়। তুমি বলেছিলে আমরা স্ট্রাকচার ড্র করতে পারবো। মিথেন CH4, ইথেন C2H6, এদের তুমি কেকুলের স্ট্রাকচার এইভাবে ড্র করা হয়। দুটো কার্বন, বাকি ভ্যালেন্সিগুলো বাকি সব হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। প্রোপেন, বিউটেন, CH4, এটা CH3 এইভাবে যোগ, তুমি C2H6 কন্ডেন্স স্ট্রাকচার। মলিকুলার ফর্মুলা শুধু বললে সবসময় কিছুই বোঝা যায় না প্রায় অর্গানিকে। তো মোটামুটি স্ট্রাকচার প্রোপেন CH3 এইভাবে লেখে। CH3 দুটো CH2, তারপর CH3 এইভাবে লেখে। ছবি তুমি এইভাবে, ওগুলোর এরকম দেখতে। বাস্তবে ঠিক কি দেখতে হয় বোঝা মুশকিল। মোটামুটি আমাদের বল অ্যান্ড মানে স্ট্রাকচার, মানে বল অ্যান্ড ডান্ডা, ডাম্বেল আকার স্ট্রাকচারের যেগুলো আমরা জেনারেল রিপ্রেজেন্টেশন 3D হয়, সেগুলো মোটামুটি এরকম। আমি বই থেকে স্ন্যাপশট তুলে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, কতগুলো বিউটেন, এইখানে একটা প্রশ্ন। মিথেন একটাই, ইথেন একটাই, প্রোপেন একটাই, বিউটেন কতগুলো? হ্যাঁ, কি যে বলছেন স্যার, বিউটেন মানে কি C4H10, 1 2 3 4, 4টে C, 10টা H, CH3 CH2 CH2 CH3। একভাবেই কি, একরকম ভাবেই সজ্জিত হতে পারে এই জিনিসটা, না অন্যভাবেও হতে পারে? দেখো CH3 CH2 CH2 CH3, এটা অন্যভাবেও এই এই 4খানা C আর 10খানা H অন্যভাবেও সাজানো থাকতে পারত। CH3, এখানে C, একটা H, এইখানে CH3, এইখানে CH3, এটাও হতে পারত। এটাকে বলা হয় বিউটেন, নর্মাল বিউটেন। এটা হচ্ছে আইসোবিউটেন। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যেটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত শিখবো, সেটা হচ্ছে আইসোমার। মলিকুলার ফর্মুলাটা একই, স্ট্রাকচার আলাদা। এখানে এগুলোকে বলে কনস্টিটিউশনাল আইসোমার। একই ফর্মুলা, একই স্ট্রাকচার, সামান্য একটু এদিক ওদিক এরকম জিনিসও আমরা পরে দেখব। এটা কিন্তু এদের কনস্টিটিউশনটাই ডিফারেন্ট। এটা একটা চেন, আর এটা চেন, তার মাঝখানে আবার একটা ফ্যাগড়া, লম্বা, পুরোটাই স্ট্রেট লাইন লম্বা না হয়ে এখানটা একটা ফ্যাগড়া। এই পুরো স্ট্রেট লাইন হয় না, এরকম 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 পুরো লম্বা চেইন এরকম লম্বা দেখতে হয় না, একটু এদিক জিগজ্যাগ ধারদার থাকে। তো যাই হোক, ফলে এই আইসোটা জেনে রাখ, যে একটা কার্বন যেটা বন্ডেড টু একটা H এবং দুটো CH3 গ্রুপ। বুঝতে পারছো তো এই জিনিসটা, যে এখানে একটা C আছে, এখানে একটা CH3, এটা একটা মিথাইল গ্রুপ হলো। আচ্ছা, আমার এটা এটা আবার লিখে গেছে। এইখান থেকে আরেকটা মিথাইল গ্রুপ, এইখান থেকে আরেকটা মিথাইল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন। তো যাই হোক, এটা হচ্ছে আইসোবিউটেন। একটা কার্বন বন্ডেড টু 1H, এটা কিন্তু অ্যাকচুয়ালি C3, মানে এইটা 3টে মিথাইল গ্রুপ, কিন্তু আমরা যদি এইটুকু ইউনিটটা ভাবি, তাহলে এই ইউনিটটা তোমাকে, এটাকে বলবো আমরা আইসো ইউনিট, আইসো স্ট্রাকচারাল ইউনিট। এটা আইউপ্যাক নোমেনক্লেচারে এটা গিয়ে আর সবসময় এটাকে আর আইসো বলা হবে না, ওর নির্দিষ্ট টেকনিক থাকবে। ইন জেনারেল আমরা ইনফর্মাল নেম করে আমরা এটাকে আইসোবিউটেন বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা 3টে চেন, এটা প্রোপ্যান বলেই জানবো আমরা। এনিওয়েজ, তাও ইনফর্মালি অনেক সময়ই আইসোবিউটেন, আইসো ইউনিটটা ইউজ হয়।
পেন্টেনের কথা তুমি যদি ভাবো, 5টার লম্বা চেন, এগুলো সবই কি বললাম? কনস্টিটিউশনাল আইসোমার। বিউটেন 2খানা হতে পারে, পেন্টেন 3খানা হতে পারে। দেখো পেন্টেনে কটা সি? 1 2 3 4 5, 5খানা সি। কটা ইচ? না 2n+2, মানে 5 2 10 প্লাস 2 12। দেখে নাও, 3 3 6, আর এখানে 6 12। এই 12খানা হাইড্রোজেন আর এই 5টা অক্সিজেন কার্বন প্রত্যেকটাই সম্পৃক্ত বা স্যাচুরেটেড অবস্থায় 3 ভাবে সাজানো যায়। একটা লম্বা পরপর, আর একটা এখানে 4টে হাইড্রোজেন 4টে কার্বনের চেন, তার একটার সঙ্গে তুমি CH3 যোগ করে দিলে, উপরে একটা এইচ থাকলো। এবং এটাও হতে পারে যে আরেকখানা যে সি ছিল সেটাও এটারই যদি উপরে লাগিয়ে দেওয়া যায়, মানে আরেকখানা যে CH2 বা CH3 আর একটা মিথাইল গ্রুপ, সেটাও এখানে লাগিয়ে দেওয়া যায়। এর হাইড্রোজেনটা টেনে এখানে যোগ করে দিলে, এটা ওখানে যোগ করে দিলে, সেটাও সম্ভব। দেখো পেন্টেন, এটাকে তুমি কি বলবো? টার্ট পেন্টেন কেউ কেউ বলতে পারে, কিন্তু আমরা আইউপ্যাক নামে এটাকে 2,2-ডাইমিথাইল প্রোপেন আমরা এরকম বলবো। 2,2-ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা, রেকর্ডিংটা চলছে তো? হ্যাঁ, তা চলছে, খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না। বেশ, মাঝে মাঝে অন্য একটু আওয়াজ পাবেই, কিছু করার নেই। তো যাই হোক, ফলে এই দেখো 3 রকমের পেন্টেন সম্ভব। যত সি এর চেনগুলো বাড়বে, মানে যত সি এর সংখ্যা বাড়বে, তত কিন্তু এরকম কনফরমেশনসগুলো, কনস্টিটিউশনাল আইসোমার, অবশ্য কনফরমেশন কথাটা বলবো না, কনফর্মাল আইসোমার আবার অন্য কিছু বলে। তাহলে এটাকে আমরা কনস্টিটিউশন, কনফরমেশনটা আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বেশি ইউজ করি বলে এখানে আমি লিখেছি, কিন্তু কনস্টিটিউশনস তত নাম্বার অফ কনস্টিটিউশনস ইনক্রিজ করবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ফলে অত বেশি আমার এক্ষুনি এখানেই আমি সমস্ত রকমের চেনের সমস্ত রকম পসিবল আইসোমার আমরা এখানে লিখবো না, জাস্ট একটা এলিমেন্টারি আইডিয়া আমরা দিয়ে রাখলাম। কিন্তু এবারে আমাদের একটা সিস্টেমেটিক নামকরণের দিকে যেতে হবে, কেন লক্ষ লক্ষ কোটি কোটি অর্গ্যানিক কম্পাউন্ডস রয়েছে, সবাইকে আমি ইনফর্মালি আলাদা আলাদা করে নাম দিতে থাকলে সে নাম কে জানবে আর কে মনে রাখবে? ফলে এর একটা সিস্টেমেটিক নামকরণ করার চেষ্টা। চলো, প্রথমেই আমরা অ্যালকাইল গ্রুপগুলো নামকরণগুলো জেনে নিই। শুধু CH3 মানে CH4 থেকে যদি তুমি অ্যালকাইল গ্রুপ বলবো কাদেরকে? না, একটা করে হাইড্রোজেন তুমি যদি বাদ দিয়ে দাও, মানে মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যেটা থাকলো CH3 পড়ে রইল, বিভিন্ন রকম জায়গায় এটা একটা স্ট্রাকচারাল ইউনিট হিসেবে যোগ হবে বা বিয়োগ হবে, এটাকে আমি বলবো মিথাইল গ্রুপ। তেমনি ইথেন থেকে একটা এইচ বের করে নিলে যে জিনিসটা পড়ে থাকে C2H5, মানে CH3 এবং CH2 পাশাপাশি, সেটাকে আমরা বলবো ইথাইল গ্রুপ। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে যেটা পড়ে থাকবে সেটাকে আমি বলবো প্রোপাইল গ্রুপ। বিউটেন থেকে একটা হাইড্রোজেন বের করে নিলে যেটা থাকবে সেটা আমি বলবো বিউটাইল গ্রুপ। এরকম করে করে আমরা এগোবো। বেশ, আচ্ছা, তোমাদেরকে আরেকবার বলে রাখি যে তোমরা যারা এখনো অবধি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে নেই, তারা দেখবে ভিডিও ডেসক্রিপশনের নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে, সেই চ্যানেলটিতে অবশ্যই যোগ হবে, কেন পরবর্তী সমস্ত আপডেটই আমি চ্যানেলেই দিই কিন্তু, ঠিক আছে? তো ওটা একটু হয়ে যাবে। তো বেশ, এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ইউনিট। আর যে কোনো অ্যালকাইল গ্রুপকে যদি ইন জেনারেল লিখতে হয়, পার্টিকুলার কোনো একটা না বুঝিয়ে যে কোনো অ্যালকাইল গ্রুপ বোঝাতে গেলে আমরা জেনারেলি আর লিখে থাকি। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল বুঝলাম, এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এইবার বিভিন্ন রকম বিভিন্ন রকম ধরো, আমি এখনই বলছি না যে অ্যালকোহল অ্যামিন, আমি কিছু বলছি না, আমি বলছি যে আর জিনিসটা কিভাবে লেখা হয় সেইটা বোঝানোর জন্য। মানে যে কোনো একটা এইখানের যে গ্রুপ মিথাইল, ইথাইল ইত্যাদি, যে কোনো একটার সাথে যদি কোনো OH থাকে, এই OH-টাকে আমি বলি ফাংশনাল গ্রুপ। এটা নিয়ে আমরা ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা আবার বসবো, আবার আলোচনা করব এই ক্লাসের মধ্যেই বিস্তারিত। তো যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ, মিথাইল, প্রোপাইল, ইথাইল, যে কোনো একটা, বিউটাইল, এনিথিং অ্যাডেড উইথ অ্যান OH, এটাকে আমি বলি একটা অ্যালকোহল। যে কোনো ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ অ্যাডেড উইথ অ্যান NH2, এটাকে আমি বলি অ্যামিন। যদি একটা এক্স, মানে অ্যালকোহল, এনি অ্যালকাইল হ্যালাইড, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এইসবের সাথে যুক্ত থাকে যে কোনো একটা মিথাইল, মিথাইল, যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এই ইন জেনারেল এইটার স্ট্রাকচারটার নাম হয়েছে অ্যালকাইল হ্যালাইড।
মানে ধরো CH3Cl বা C2H5Br, এগুলো সব হয়ে যাবে হ্যালাইড। সেটা আমরা আস্তে আস্তে পরবর্তীকালে আরো অনেক শিখবো। তোমাকে জাস্ট একটা লেখার জন্য CH3Cl, এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। আর CH3C2 ইথাইল ব্রোমাইড, এটা একটা অ্যালকাইল গ্রুপ, মানে অ্যালকাইল হ্যালাইড। এগুলো অ্যালকাইল হ্যালাইড। ইথার কি জিনিস না, একটা অক্সিজেন, তার এপাশে একটা যে কোনো অ্যালকাইল গ্রুপ, এপাশে যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ। দুটো একই হতে হবে তার কোনো মানে নেই, সিমেট্রিক অ্যাসিমেট্রিক। এটা আপাতত সিমেট্রিক লেখা হয়েছে CH3O CH3 ডাইমিথাইল ইথার। যদিও তার আইপ্যাক নামকরণ অন্যরকম হবে। তো ইথার বলতে আমরা জেনারেলি বুঝি একটা অক্সিজেনের দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ। এগুলো বুঝে নিতে হবে, মানে বুঝতে শুরু করতে হবে। নাহলে অর্গানিক কেমিস্ট্রি আমরা কি করে শিখবো? ঠিক কথা। উদাহরণগুলো তোমাকে দেয়া হচ্ছে আবার। তোমরা এতক্ষণ নিশ্চয়ই আমার কথা শুনতে শুনতে চোখ বুলিয়ে দেখে নিয়েছো। মিথাইল অ্যালকোহল CH3OH, CH3I, এখানে CH3Cl লিখেছে। মিথাইল আয়োডাইড, ইথাইল গ্রুপ তার সাথে যুক্ত হচ্ছে NH2, ইথাইল অ্যামিন, ইথাইল অ্যালকোহল CH3CH2, এগুলো চোখ বুলিয়ে নাও। প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল অ্যামিন, বিউটাইল ক্লোরাইড, ইথাইল মিথাইল ইথার, একদিকে ইথাইল একদিকে মিথাইল, ইথাইল মিথাইল ইথার। তাহলে আমরা অ্যালকাইল গ্রুপ যুক্ত হচ্ছে বিভিন্ন রকম জিনিসের সাথে, সেখান থেকে আমরা শিখলাম হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কি, অ্যালকোহল কি, অ্যামিন কি, ইথার কি, আরো বাকি অনেক কিছু শিখবো আমরা আস্তে আস্তে। তো আমাদের এই ক্লাসটার উদ্দেশ্যই হচ্ছে কিছু ফাংশনাল গ্রুপ, সমস্ত ফাংশনাল গ্রুপ আবার একবারে মুখস্থ করবো না, কিছু বেসিক ফাংশনাল গ্রুপ বারবার করে বলতে বলতে আমরা একটু ধাতস্থ হব, আর কিছু নোমেনক্লেচার শিখবো। বেশ, ঠিক আছে, আস্তে আস্তে আগাই। বেশ, 3টে কার্বন, এর আবার আইসো গ্রুপও রয়েছে, এমনি প্রোপাইল গ্রুপ, নর্মাল প্রোপাইল। আবার CH3, মাঝখানে CH, এইখান থেকে একটা ডান্ডা, এখানে CH3 বেরোলে সেটাকে আমরা যদি আইসোপ্রোপাইল গ্রুপ। প্রোপাইল ক্লোরাইড, আইসোপ্রোপাইল ক্লোরাইড, বোঝার চেষ্টা করো। ক্লোরাইনটা একদিকে, আবার ক্লোরিনটা মাঝখানে সি থেকে যুক্ত, দুপাশে সি এর দুপাশে দুটো ইথাইল গ্রুপ, সরি মিথাইল গ্রুপ। তো এটাকে আমরা বলি জেনারেলি আইসোপ্রোপাইল ক্লোরাইড। বেশ, এইবার আমরা আরো কিছু কার্বন গ্রুপ, মানে এমনি কার্বনগুলোর মধ্যেই কিভাবে কেমন করে সজ্জিত হয়ে আছে দেখাচ্ছি। যেমন বিউটাইল গ্রুপ, 4টে কার্বন পাশাপাশি, একটা ডান দিকে এইচটা, মানে বিউটেন থেকে, নর্মাল বিউটেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছি, বিউটাইল বলতে পারি। এটা অনেকভাবেই আবার সাজানো যেতে পারে এই কটা কার্বন আর হাইড্রোজেনকে। এই যে মাঝখানে সি বেরোলে, দুপাশে দুটো সি সি থাকলে, এপাশে একটা হাইড্রোজেন থাকলে, এটাকে আইসোবিউটাইল গ্রুপ বলি। সেক বিউটাইল, টার্ট বিউটাইল, এগুলোও আছে। দেখো এই কার্বনটা, এইখান থেকে যদি এইখানে একটা মিথাইল গ্রুপ ঢুকিয়ে উপরে একটা হাইড্রোজেন ঢুকিয়ে এখান থেকে এটা ফাঁকা করে দেওয়া হয়, এটাকে সেক বলি। আবার এই দুদিকে দুটো মিথাইল ঢুকিয়ে, এইদিকে তিনটে মিথাইল ঢুকিয়ে এইদিকে একটা সি, একটা শুধু ফাঁকা দিলে আমরা বলি টার্ট বিউটাইল গ্রুপ। কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখো তো। এই কার্বনটা 3খানা মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত, একটাও হাইড্রোজেন নেই আর একটা ওপেন, টার্ট, টার্সিয়ারি কার্বন। এই কার্বনটা দেখো, এইদিকে একটা মিথাইল, এইদিকে একটা ইথাইল, মানে এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, ওদিকে একটা হাইড্রোজেন, আর এইখানে ফাঁকা, এটা ওপেন। এটাকে বলি সেকেন্ডারি কার্বন, দুটো মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত। এটাকে আমরা বলি প্রাইমারি কার্বন। এই কার্বনটা একটা বাঁদিকে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত, দুটো হাইড্রোজেন, একটা ফাঁকা, এটা প্রাইমারি কার্বন। আর যে কার্বনটা কোনো কার্বনের সঙ্গেই যুক্ত নয়, সব হাইড্রোজেন, সেটা এমনি কার্বন বা এমনি মিথাইল। বোঝার চেষ্টা করো তো। প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বন, দুটোই প্রাইমারি কার্বন, একটা কার্বনের সাথে যুক্ত, কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত। বুঝতে পারছো কি? বুঝতে পারছো না। এই দিকের যে কার্বনটা, সেটা দেখো, সেটার দুখানা এইচ আছে, আর এই দিকে একটা, তারপরে যা আছে আছে, আর এই একটা ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত। এই কার্বনটা দেখো, এই কার্বনটা দেখছি, এদিকে এটাও দেখো, দুটো হাইড্রোজেন, একটা ফাঁকা, আর এইদিকে একটা সি, তারপরে যা থাকলো থাক। এই কার্বনটা দেখো, একটা হাইড্রোজেন, একটা কার্বন এখানে ঢুকে আছে, কিন্তু এদিকেও একটা কার্বন আছে, তারপর যা আছে আছে, আর এইটা ফাঁকা। এই কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত।
আর এই কার্বনটা তুমি দেখতেই পাচ্ছ 3 খানা কার্বনের সাথে যুক্ত। বুঝতে পেরেছো? তো প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, টারশিয়ারি কার্বন, তেমনি সেরকম প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন, টারশিয়ারি হাইড্রোজেন এরকমও বলা হবে। কেন প্রাইমারি হাইড্রোজেন, কেন সেকেন্ডারি হাইড্রোজেন না? যে হাইড্রোজেনটা টারশিয়ারি কার্বনের সাথে যদি যুক্ত থাকে তাহলে তাকে আমি টারশিয়ারি দেখো এই কার্বনটা টারশিয়ারি 3টে কার্বনের সাথে যুক্ত, আর একটা হাইড্রোজেন যে ওর ফাঁকা ছিল সেটা হাইড্রোজেন দিয়ে ভরেছি, তাহলে এটা টারশিয়ারি কার্বন, তার সাথে করেসপন্ডিং টারশিয়ারি হাইড্রোজেন। সেকেন্ডারি কার্বন, সেকেন্ডারি হাইড্রোজেন, প্রাইমারি কার্বন, প্রাইমারি হাইড্রোজেন। 3টে মিথাইলের সাথে যুক্ত, 3টে কার্বনের সাথে যুক্ত কার্বন হলে টারশিয়ারি কার্বন, 2টো কার্বনের সাথে যুক্ত কার্বন হলে সেকেন্ডারি কার্বন, একটা কার্বনের সাথে যুক্ত হলে প্রাইমারি কার্বন। আর এমনি কোনো কার্বনের সাথে যুক্ত না হলে এমনি পাতি কার্বন, এলিমেন্টারি কার্বন। এই হলো বা মিথাইল গ্রুপের কার্বন। মানে বুঝে নিলাম, খুব ইম্পর্টেন্ট আসবে কিন্তু এগুলো, এইটুকু জিজ্ঞেস করবে না, এগুলো আমাদের পরবর্তী ডিসকাশনগুলোতে আসবে। টারশিয়ারি কার্বনের কি প্রপার্টি, সেকেন্ডারি কার্বনের কি প্রপার্টি, কিভাবে তারা আলাদা, কোথায় কোথায় কোন জায়গায় আলাদা, এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এরপরে আইউপ্যাকে যাওয়ার চেষ্টা করি। অ্যালকেন, নর্মাল অ্যালকেনের কথাই বলবো আমরা এখানে প্রথমে। তো আমাদেরকে আইউপ্যাক নামকরণ করতে গেলেই প্রথমে আমাদেরকে সব থেকে লম্বা চেইনটাকে আইডেন্টিফাই করতে হয়, লংগেস্ট চেইন আইডেন্টিফাই করতে হয়। এখানে যেমন যেরকম আঁকা আছে তুমি বুঝতেই পারছো যে সব থেকে লম্বা চেইন এইটাই, সব থেকে লম্বা চেন এরকম আঁকা থাকলে তোমাকে একটুখানি বুঝতে হবে যে সব থেকে লম্বা চেন এটা নয়। তুমি যদি এই লম্বাটা আঁকো ভাবো তাহলে দেখো এখানে তুমি 8খানা পাবে না। বুঝতে পারছো? আমি এখানে একটা কালো কালি ড্র করে বোঝানোর চেষ্টা করি তোমাকে। এই চেনটা তুমি যদি দেখো এখানে কটা কার্বন আছে, এদিকে তো 4টে, 5, 6, 6টা কার্বন। 8টা দেখতে পেতে গেলে তোমাকে এইভাবে দেখতে পেতে হবে চেইনটা, পরপর 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 1 2 3 4 5 6 7 8। স্যার এবারে কোথার থেকে শুরু করবো, এখান থেকে এক না এখান থেকে এক, সেটারও নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমরা আসছি আস্তে আস্তে। তো প্রথম বক্তব্যটা হচ্ছে কোনো না কোনোভাবে তোমাকে সব থেকে লম্বা চেইনটা আইডেন্টিফাই করতে হবে, সেটা তুমি পেরে যাবে আশা করা যায়। তো যাই হোক, এবং সব থেকে লম্বা চেন অনুযায়ী তার নামকরণের বেসিক স্ট্রাকচারটা হবে, এটা যেমন অক্টেন 8খানা, অক্টেন 8খানা। এবার অক্টেনের সঙ্গে কি যোগ হয়ে আছে সেটা এবারে আমরা দেখব। 8খানার সঙ্গে এখানে কোনো একটা জায়গায় একটা মিথাইল ঢুকে আছে। তো আমি কোন দিক থেকে নেব সেটা আমরা বুঝবো আস্তে আস্তে। কোন দিক থেকে নেবো তার ইনিশিয়াল স্ট্রাকচার এটা ডিপেন্ড করবে যে যেটা যুক্ত হয়ে আছে সেটা কত নম্বর কার্বনের উপরে পড়ছে। তুমি যদি এই দিকে নামকরণ করতে এটার 1 2 3 4 5 6 7 8 এটাও করতে পারতে। এটা করলে কি সমস্যা হতো? এটা করলে যেটা সমস্যা হতো যে এই যে এইখানে যে মিথাইল গ্রুপটা সেটা কত নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে। আমি যদি এদিক থেকে নামকরণ করতাম তাহলে আমার হতো এটা 5 নম্বর কার্বনের সাথে যুক্ত। তাহলে আমাকে তখন নাম দিতে হতো 4 মিথাইল অক্টেন, সরি 5 মিথাইল অক্টেন। এই দিক থেকে ধরলে আমি দেখতে পাচ্ছি যে 4 নম্বর কার্বনের উপরে আমার মিথাইলটা যোগ হয়ে আছে। এখানে নিয়ম হচ্ছে যে আমাকে সবচেয়ে যত কম হয় যেটা যোগ হয়ে আছে সেটা যত কম হয় তত আমার সুবিধা, মানে সেটাই করতে হয়। তাহলে এই দিক থেকে 1 2 3 শুরু করব না আমরা, এই 1 2 3 এইখান থেকে শুরু করব, বিকজ অফ এই মিথাইল গ্রুপটা তাহলে 5 নম্বর কার্বনের সঙ্গে যোগ না হয়ে 4 নম্বর কার্বনের সাথে যোগ হয়ে আসছে, ওটাই আমার দরকার কমাতে হবে। যত পারা যায় এই অ্যাডিশনগুলোর সংখ্যাটা কম করতে। তাহলে এটা 4 মিথাইল অক্টেন হলো, 5 মিথাইল অক্টেন হবে না। তো অক্টেন আইডেন্টিফাই করা এবং কোন দিক থেকে আমি নাম্বারিংটা করব সেটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। বেশ, এইখানে দেখো আমি লম্বাটা ঠিকঠাক করে 8খানা করেছি। এই দিক থেকে নেবো না এই দিক থেকে নেবো, এখানেও ডিপেন্ড করছে ইথাইল যে গ্রুপ যেটা এখানে অ্যাড হয়ে আছে সেটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হবে। এই দিক থেকে করলে তোমার 4 নম্বরের সাথে যুক্ত হচ্ছে, এই দিক থেকে করলে আবার 1 2 3 4 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছিল। তাহলে এখানে হয়তো 5 ইথাইল অক্টেন করতে হতো, যেটা আমি করবো না, আমি 4 ইথাইল অক্টেন করবো। তোমরা বুঝতে পারছো তো, না বুঝতে পারছো না শিওর নই এখনো, বুঝতে পারছো কিনা? দেখো আমার চেনটা দেখো, আমি এমনি আঁকছি, ধরো সি সি সি, বাকিগুলো আঁকছি না, সি
1 2 3 4 5 নম্বর সি, এইদিকে 6 7 8 নম্বর। এইবার এইখানে যোগ হয়ে আছে তোমার একখানা সি, সি। এইটাকে তুমি অ্যাডিশন ভাববো আমরা এখানে, কেননা লংগেস্ট চেনের মধ্যে এই দুটোকে নিলে এইটাকে নিলে সব থেকে বড় চেনটা পেতে না। তাহলে এইটা নামকরণটা আমি কোন দিক থেকে করব? এই দিক থেকে করব কেন? এই দিক থেকে তুমি যদি করতে, তাহলে দেখো এটা 1 নম্বর সি, এটা 2 নম্বর সি, এটা 3, এটা 4, এটা 5। 5 নম্বর সিতে ইথাইল গ্রুপটা ঢুকে থাকছে বলে তোমাকে ধরে নিতে হতো, তাহলে সেটা ভুল হয়ে যেত। কারণ আমি সবথেকে কম সংখ্যক কার্বন, কম নাম্বারড কার্বনের সাথে আমি অ্যাডিশনটা, এই যোগ হয়ে থাকা জিনিসটা, অ্যাটাচ হয়ে থাকা জিনিসটা করব, এটাই নিয়ম। ফলে এটা 5 ইথাইল অক্টেন করলে ভুল হয়ে যেত, এটা 4 ইথাইল অক্টেন। বুঝতে পারছো? এটা দেখো, এটার লম্বা চেনটা আবার এই দিক থেকে ইউ এর মতো ঘুরে যাচ্ছে। এদিক থেকে লম্বা দিয়ে টানলে তুমি 8 খানা পেতে না, অক্টেন পেতে না। দেখো 1 2 3 4 যদি দেখো 5 6 7, এটা হেপ্টেন করে দিলে ভুল হয়ে যেত। এটা অ্যাকচুয়ালি অক্টেনই। এরকম করে চেনটা ভাবতে পারতে হবে, অনেক সময় এরকম হবে। এটা 8টা রয়েছে, 8-এর সঙ্গে এবারে এই যোগ হয়ে আছে, এটা 4 নম্বর কার্বনের সঙ্গে। এদিক থেকে শুরু করলে এটা 5 নম্বর কার্বনে চলে এলো। 1 2 3 4 5 নম্বর কার্বন, সেটা করবো না। 5 প্রোপাইল অক্টেন নয়, 4 প্রোপাইল অক্টেন। এদিক থেকে চেন করলে 4 প্রোপাইল অক্টেন করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। বুঝলে? এইভাবে জিনিসগুলোকে করতে পারতে হবে। তো আমরা অ্যালকেনের মধ্যে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে যে আইডেন্টিফাই লংগেস্ট চেন ফার্স্ট, এবং নাম্বারিংটা এমন করে করব যে তোমার যেটা অ্যাটাচড গ্রুপ সেইটা সব থেকে কম নাম্বারের মধ্যে থাকে। সাবস্টিটিউয়েন্ট বলা হচ্ছে, এটা আমরা বললাম যে যেটা জোড়া লাগছে, দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউয়েন্ট শুড হ্যাভ লোয়েস্ট নাম্বার। বোঝো, 1 2 3 4 5 এরকম নাম্বারিং করলে তোমার এইটা মিথাইল গ্রুপটা 2 নম্বর কার্বনের সাথে যোগ হচ্ছে, তবে সেটা 2 মিথাইল পেন্টেন, 2 ড্যাশ মিথাইল পেন্টেন। মিথাইল আর পেন্টেনের মধ্যে কোনো গ্যাপ নেই। এই দিক থেকে শুরু করলে তোমার কিন্তু 4 মিথাইল পেন্টেন হয়ে যেত, যেটা আমার কাছে ঠিক নয়। ভালো করে বোঝো, নাম্বারিংটা তুমি এরকম করবে না আর কি। তুমি যদি এইভাবে করতে, সেটা ঠিক হতো না। তুমি এখান থেকে করতেই পারতে, কিন্তু তাহলে এইরকম হয়ে যেত, যেটা আমি করব না। এটা করব না, এটা নট দিস। এখানে নাম্বারিংটা এইভাবে করব, এইভাবে করব না। এইভাবে করলে কি হতো, 4 নম্বর চেনের সাথে ইথাইলটা ঢুকে যেত, 4 ইথাইল হেক্সেন হয়ে যেত। কিন্তু আমি 3টে করার জায়গা রয়েছে তো, এদিক থেকে নাম্বারিং করলে 3 ইথাইল হেক্সেন হয় তো। এটাও আমি এদিক থেকে নাম্বারিং করে 4 প্রোপাইল অক্টেন হচ্ছে, এদিক থেকে নাম্বারিং করলে 5 প্রোপাইল অক্টেন হতো। তুমি একটু ভেবে দেখো, তো খুব সিম্পল রুল। আমাদের সমস্যাটা কি হয় বলো তো? আমাদের সমস্যাটা এইটা হয় যে আমরা একসঙ্গে সবকিছু, মানে বইগুলোতে লেখা থাকে যে 28 খানা রুল একবারে লেখা আছে। এই 28 খানা রুল একবারে লেখা থাকা উচিত নাকি? ছেলেপুলেদের মাথা গরম হয়ে যাবে না? পাগল হয়ে যাবে? ফলে স্লোলি আমরা যত প্রোগ্রেস করব তত আস্তে আস্তে সমস্যার রুলগুলো শিখতে শুরু করবো। আমরা প্রথমে অ্যালকেনটা দেখছি, অ্যালকেনের লম্বা চেন, এবং লম্বা চেনের নাম্বারিংটা এমন করে করতে হবে যাতে করে সাবস্টিটিউয়েন্টগুলো লোয়ার নাম্বারিং করা যায়। সিম্পল রুল, সিম্পল ভাবে শিখে নিলাম, কোনো অসুবিধা হলো না আমার শিখতে। এইবার সাবস্টিটিউয়েন্টগুলো যখন 2 খানা হতেই পারে, এখানে দেখো 2 খানা সাবস্টিটিউয়েন্ট, কিভাবে নাম্বারিং করব বুঝে ফেলি আমি একবার জিনিসটাকে, আর একবার আমরা এখানে লিখে ফেলি। যে দেখো, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, এই বাঁ দিক থেকে 3 নম্বর সি এর সঙ্গে একটা C3 যোগ হয়ে আছে, এখানে একটা সি, তারপরে আর একটা সি, এই সি এর সাথে একটা CH2CH3 যোগ হয়ে আছে, তারপরে একটা সি। এখানকার হাইড্রোজেনগুলো আমি লিখছি না, এটার সাথে সি হলো, এখানে একটা সি হলো, মানে টার্মিনেট হয়ে গেল। স্কেলিটাল স্ট্রাকচারের মাঝামাঝি একটা জিনিস লিখলাম, যে যাই হোক না, করে দিই। এটা যদিও কোনো নির্দিষ্ট ফরম্যাটের নয়, কিন্তু কোনো একটা আমাকে লিখতে হবে, হয় পুরো স্কেলিটাল অথবা পুরো ইয়ে। তো ঠিক আছে, বোঝা যাচ্ছে। এগুলো তুমি ফাঁক রেখে সবই 4টে আছে ধরে নিচ্ছি, তো সেটা তো হবেই। এখানে দুটোই নেই।
এইবার দেখো তাহলে আমার সাবস্টিটিউয়েন্ট কটা দুটো, মিথাইল ইথাইল। কোন দিক থেকে নাম্বারিং করব? আলফাবেটিক্যাল, এমনি লেখার সময় আলফাবেটিক্যালি লিখতে হবে। মানে যাই হোক দুটো সাবস্টিটিউয়েন্ট ইথাইল আর মিথাইল লিখবো কিন্তু আলফাবেটিক্যালি। মানে আমি যখন নাম্বারিংটা করার আগেই আমি লিখেছি ইথাইল আগে কিছু একটা, মিথাইল আলফাবেটিক্যালি। দেখো নাম্বারটা ইম্পর্টেন্ট। ইথাইল মিথাইল অক্টেন। কেন অক্টেন না? আটখানা কার্বন এখানে তুমি দেখতেই পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8। এবার নাম্বারিংটা কোন দিক থেকে করব? কোন এক দিক থেকে আমাকে করতে হবে। আমি যদি এই দিক থেকে করতাম তাহলে কি রকম হতো? হলো 1 2 3 4 5 6 7 8 এই দিক থেকে যদি করতাম তাহলে দেখো মিথাইলটা পড়তো 3-এ, পড়বে 3-এ, 4 5, ইথাইলটা পড়বে 5-এ। বেশ, এবার তুমি বলবে স্যার আমি যদি অন্য নাম্বারিং করি তাহলে কি হবে কেসটা? তুমি এরকম নাম্বারিং যদি করতে 1 2 3 4 5 6 7 8 এভাবেও করতে পারো। তাহলে দেখো মিথাইলটা ঢুকবে 6-এ, ইথাইলটা ঢুকবে 5-এ, সরি 4-এ। 5 এটা 4-এ, এটা 6। তাহলে দুটো পসিবিলিটি, দুটো পসিবল নাম এখানে লিখেছি আমি। দেখো 5 ইথাইল 3 মিথাইল, কালারের সাথে গুলিও না। তো যাই হোক এখানে ব্ল্যাকে লেখা যাবে না এটার উপরে। 5 ইথাইল 3 মিথাইল অক্টেন, এটা একটা পসিবিলিটি, যেটা আমি প্রথমেই লিখেছি 1 2 3 3 মিথাইল 5 ইথাইল। কিন্তু উল্টো আর একটা পসিবিলিটি আছে, 4 4 ইয়ে ইথাইল, ইথাইলটা আগেই লিখতে হবে, 6 মিথাইল। কিন্তু সেটা আমরা লিখবো না, কেন দেখো 4 আর 6 মিলে 10, আর এখানে 5 আর 3 মিলে 8। তাহলে আমার এখানে 8খানা, যত কম নাম্বার করা যায় ততই ভালো, সামগ্রিকভাবেই নাম্বারটা জেনারেলি দেখা নিয়ম। তো এখানে বিকজ 3 লেস দেন 4 এই কথাটার খুব বেশি নেই। যাই হোক, তো এনিওয়ে সব থেকে লোয়েস্ট নাম্বারটা তোমাকে দেখতে হবে, যে সব থেকে লোয়েস্ট নাম্বারটা কোথায়। টোটাল নাম্বারও আমরা দেখি অনেক সময়। তো যাই হোক এখানে স্ট্রিক্টলি নিয়ম হচ্ছে যে সব থেকে লোয়েস্ট নাম্বারটা কি দেওয়া যাচ্ছে। তাহলে সব থেকে লোয়েস্ট নাম্বারটা এখানে দেওয়া যাচ্ছে 3। তো তাহলে আমি 5, এটা আলফাবেটিক্যালি লিখছি বলে আগে লোয়েস্ট নাম্বার বা পরে লোয়েস্ট নাম্বার সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে একটা 3 যেহেতু করা যাচ্ছে, তাহলে 4 করব কেন? 3 করা যাচ্ছে তো, 3 মিথাইল আসছে তো। তো সেইটাই, এই নিয়ম অনুযায়ী আমরা এগোবো। টোটাল নাম্বারটাও খেয়াল রাখবে। তো যাই হোক এখানে টোটাল নাম্বারে 8, টোটাল নাম্বারে 10। এরা 5 ইথাইল 3 মিথাইল, এটাই নিয়ম। এইভাবেই চেনটা করব। এটা করবই না, সব থেকে লোয়েস্ট নাম্বারটা করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? তাহলে সাবস্টিটিউয়েন্ট গুলো যখন থাকবে একের বেশি, আলফাবেটিক্যালি লিখবো, আগে ইথাইল পরে মিথাইল লিখবো। ইথাইলের আগে কত নম্বর বসবে, মিথাইলের আগে কত নম্বর বসবে, সেইটা আমাকে দেখতে হবে যে এমনভাবে আমি চেনটাকে নাম্বারিং করব যাতে করে মিনিমাম একটা নাম্বার এখানে আসে, লোয়েস্ট নাম্বারগুলো দেওয়া যায়। খুব কঠিন লাগছে না, খুব কঠিন লাগার কথা নয়। যাই হোক, রেকর্ডিং চলছে তো? হ্যাঁ, কতক্ষণ হলো বল দেখি? আধা ঘন্টা হয়ে গেছে। বাপরে, পড়ানো তো সোজা। এবার দেখো, একই এখানে আমার ছিল দুটো, ইথাইল আর মিথাইল আলাদা আলাদা, ইথাইল মিথাইল আলাদা আলাদা, দুরকম, দুটো সাবস্টিটিউয়েন্ট আলাদা। দুটো সাবস্টিটিউয়েন্ট একইও হতে পারে, CH3 CH3। এখানেও CH3 CH3। যখন একই রকম সাবস্টিটিউয়েন্ট দুবার থাকে আমি কমা দিয়ে লিখি। নাম্বারস আর সেপারেটেড বাই এ কমা, নাম্বার অ্যান্ড এ ওয়ার্ড আর সেপারেটেড বাই হাইফেন। 2,4 ডাইমিথাইল, দুখানা মিথাইল আছে, 2 বা 4, অন্য কোনোভাবে নাম্বারিং করেও কিছু হবে না। তুমি যেদিক থেকে মানে দুইটাই প্রথমে পড়বে, এদিক থেকে তুমি 3 4 5, 3 5 নিশ্চয়ই লিখবে না, 2 4টাই লিখবে যত কম করা যায়। তাহলে বাঁ দিক থেকে নাম্বারিং করবে।
2,4 কমা দিয়ে লিখতে হবে। হাইফেন দুটো একই থাকতে ডাইমিথাইল, ডাই ট্রাই এগুলো আমরা লিখে থাকি। এটার নাম্বারিং দেখো, দুটো মিথাইল আছে, চেনটা বোঝো কতটা কম করা যায়, কত কম করা যায়। এখান থেকেই শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 10 7। তো যাই হোক, এখানে 2 নম্বরে ঢুকছে, 3 4 5 5 নম্বরে ঢুকছে। এখান থেকে শুরু করলে এখানে 3-এ ঢুকতো, 4 5 6-এ ঢুকতো। এত করার দরকার নেই। 3 6 এইসবে যখন 5 2-এ করা যাচ্ছে তখন আর 3 6 করার কি দরকার। এইভাবে আমরা জেনারেলি বুঝে নিই। একটা আচ্ছা, এদিক থেকে তুমি ভাবতে যে তুমি আমি স্যার এই দিক থেকে চেনটা ভাবতে পারি না, সি এর এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, তাও করতে পারো। একই রকম ব্যাপার দেখো, এখানেও একটা CH2 CH3, এখানেও একটা CH3 CH2। ফলে তুমি যদি এটা এই দিক থেকে দেখো, মানে এই জিনিসটা একই আর কি বলতে চাইছি, কোনটা বুঝতে পারছো না হয়তো। তুমি যদি এইখান থেকে নাম্বারিংটা করে চেনটাকে এইভাবে ভাবো, সেটাও যা এখানে, এই লম্বা চেনটাও অ্যাকচুয়ালি তাই, একই জিনিস। কারণ এই কার্বনের পরে এই একটা ইথাইল গ্রুপ, এই কার্বনের পরে এই একটা ইথাইল গ্রুপ। ফলে এটা খুব একটা সমস্যা কিছু না। নাম্বারিং তোমাকে এখান থেকেই করতে হবে, কোনো উপায় নেই। দেখো ভেবে অন্য অল্টারনেটিভ অপশনটা কোন দিকে যাচ্ছে। তুমি এটা 6 এটা 7 লিখতে পারো, তুমি এটা 6 এটা 7 লিখতে পারো। মিথাইল গ্রুপ কোথায় কোথায় আছে? 2-এ আছে আর 5-এ আছে। 2 5, তাহলে মিথাইল আলফাবেটিক্যালি ইথাইলটা আগে। এই ইথাইলটা কোথায় আছে? ইথাইলটা 5-এর সঙ্গে আছে। মিথাইল দুটো 2 আর 5-এ আছে। তুমি বলবে স্যার অন্যরকম চেইন করলে কি হতো? দেখো আমি আবার আঁকছি। সি 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 5 6 7, এইটার সাথে মিথাইল যোগ, এটার সাথে ইথাইল যোগ, সাথে মিথাইল যোগ। তুমি যদি এই দিক থেকে 1 লিখতে, 1 2 3 4 5 6 7, সরি এটা CH3, তাহলে তোমার কি হতো? মিথাইলটা কোথায় কোথায়? ইথাইল আগে, মিথাইল পরে। এটাকে একটু সরাতে হবে। এটা আলফাবেটিক্যালি, তাই তোমাকে মিথাইল আর ইথাইল কোথায় কোথায়? ইথাইল লিখতে হতো 3 ইথাইল, মিথাইল লিখতে হতো কোথায় কোথায়? 3-এ আছে আর 5-এ আছে। তাহলে এরপর হাইফেন, এখানে কমা নয়, ওই দুটোর আগে কমা। তাহলে সরি, তাহলে এখানে লিখতে হতো 2, না এটা হচ্ছে যে 3, 5 3 4 ডাইমিথাইল হেপ্টান, 3 ইথাইল 1 2 3 4 5 6 7। মিথাইল কোথায় কোথায়? 3-এ আর 5-এ। ইথাইল কোথায়? 3-এ। বেশ, এইবার এখানে তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে, কনফিউজিং ব্যাপার যে আমি কোনটা করব। এখানে টোটাল নাম্বার, তুমি যদি এই স্কিমে যাও, টোটাল নাম্বার হচ্ছে 5 5 10 12। এখানে যদি যাও 5 3 8 9 10 11, এখানে টোটাল নাম্বার 1 ঘর কম, টোটাল নাম্বার 1 ঘর কম। কিন্তু এখানে আমাকে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 3 3 3 5। এখানে তোমার সর্বনিম্ন নাম্বার এই স্কিমটাতে 3 3 5। এখানে সর্বনিম্ন নাম্বার একটা 2 রয়েছে, সর্বনিম্ন নাম্বার একটা 2 রয়েছে। না, আমি এখানে এটাই ভুল লিখেছি, সরি। আরো একটা সমস্যা, আমি এরপরে তো একটাই কার্বন, এটা তো এখানে নয়। ভেরি সরি, ভেরি সরি। 3-এর পরে 2টো কার্বন দিয়ে তারপরে মিথাইল, আমি স্ট্রাকচারটাই ভুল লিখেছি, আমি স্ট্রাকচারটাই ভুল লিখেছি, আমি ভেরি সরি। এগুলো একটু হবেই, যদি আমি লিখে রাখতাম আগে থাকে। 3 6, টোটাল নাম্বার এখানে 12 হয়ে গেল। আবার 6 6 12, আরো সমস্যা হচ্ছে, তো একই একই রকম টোটাল নাম্বার হয়ে গেল। আরো একটা জিনিস, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সব থেকে কম আমি এখানে পাচ্ছি 3, আর এখানে সব থেকে কম এই স্কিমে পাচ্ছি 2। যেটা সব থেকে কম নাম্বার পাওয়া যায় যেই স্কিমে, সেইটা ড্র করাটাই ভালো। ফলে এটার মিনিমাম সাবস্টিটিউয়েন্ট নাম্বার
কনস্টিটিউয়েন্ট লেখা খুব ভালো এখানে করতে পারবো না, বলছি বুঝে নিতে হবে। নাম্বার ইকুয়ালস টু 2, এই স্কিমে হচ্ছে 3 আর এই স্কিমে হচ্ছে ওটা 2, ফলে এইটা বেশি প্রেফারেবল। আর এই নাম্বারগুলো সেপারেটেড বাই কমা, 3,6। এখানে দেখো 336। এই স্কিমটাও তোমাকে আমি বোঝার জন্য দিচ্ছি যে বোঝো কোন রকম অন্য কোনো স্কিমে করলে ভালো হতো কিনা। মিথাইল এখানে, সরি ইথাইল হচ্ছে 3 জায়গায় আছে। এখানে একটা আছে, ইথাইল কোথায় কোথায় রয়েছে বুঝে নেবো আমরা। ইথাইল কোথায় কোথায় রয়েছে, এখানে একটা ইথাইল রয়েছে, এখানে একটা ইথাইল রয়েছে, এখানে আর একটা ইথাইল রয়েছে। 3 জায়গায় ইথাইল রয়েছে, বুঝলে। 336 একটা মিথাইল রয়েছে। তো বোঝো কোন দিক থেকে চেনের নাম্বারিং করলে সব থেকে কম আসছে, কমা দিয়ে লিখতে হবে। এখানে হচ্ছে একটা ইথাইল, দুটো মিথাইল। দেখা এটা নর্মাল ভাবেই লেখা হবে। স্কিমটা দেখে নাও, এদিক থেকে করলে সব থেকে লোয়েস্ট নাম্বার পাচ্ছে, এখান থেকে করলে প্রথমেই 4, তারপরে তো 5, 6 ওই দিকে চলে যাচ্ছে। ইটস ভেরি সিম্পল, মানে অ্যালকেনের নামকরণ ইজ ভেরি সিম্পল, সেটাই আমরা এখন বলার চেষ্টা করছি। বেশ, বোঝো কি বলতে চাইছি। এটার তুমিকে কিভাবে এগোবো, 3টে ইথাইল, সরি 3টে মিথাইল, 2 হচ্ছে লোয়েস্ট নাম্বার সব জায়গাতেই। কিন্তু দেখো দেখি, CH3 মনে করো অনেক সময় লিখি আমি সি, এখানে CH3, এখানে CH3, এখানে একটা সি আছে, দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা CH3, এখানে একটা CH3। এই কি বোঝো 3খানা মিথাইল রয়েছে, কোন দিক থেকে করব। তুমি যদি এখান থেকে শুরু করো 1 2 3 4 5, মিথাইলগুলো কোথায় কোথায়, 2 2 4। তুমি যদি এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করতে, তাহলে হতো 2 4 4, 2 3 4 5। 2 2 4 করব না 2 4 4 করব, তুমি এখান থেকে শুরু করতে এক, অন্য কারণ মজাদার ব্যাপার। 1 2 3 4 5, 2 2 4 না 2 4 4। এইরকম কেসে আমরা 2 2 4 নেব। টোটাল নাম্বারটা এখানে বেড়ে যাচ্ছে, মিনিমাম নাম্বারটা একই আছে 2 2, এখানে 4 আর 4 8 আর 2 10, এখানে 4 2 8 আর 2 10, সরি এখানে 8 আর এখানে 10। তো আমি এটাই নেব। এখানেও একটু তুমি বুঝে দেখো, তোমাকে এক্সারসাইজ হিসেবে দিচ্ছি। 6 ইথাইল 3 মিথাইল 3 4 ডাইমিথাইল, নাকি 3 ইথাইল 5 6 ডাইমিথাইল। নাম্বারটাই বেশি হয়ে যাচ্ছে এখানে, দেখো ভেবে। ম্যাক্সিমাম নাম্বার এখানে, এখানে 3 4, এখানে এটা 5 6। টোটাল নাম্বারটা এখানে কেসটা দেখো, 2 2 4 2 4 4 অবভিয়াসলি যত কম করা যায়। 6 3 4 3 5 6, 6 7 8 9 9 10 11 12 13 14, আর এখানে 6 4 10 আর 3 13। সহজেই যদি একই নাম্বার কমিয়ে দেওয়া যায় তাহলে তো আরো ভালো। বুঝতে পেরেছো? 6 একটা বেশি আছে, ঠিক আছে। মিনিমাম নাম্বারটা এখানেও 3, এখানেও 3। তো ম্যাক্সিমাম নাম্বারটার থেকে মিনিমাম নাম্বারে আমরা বেশি ফোকাস দিই। তো 3 আর 3 রয়েছে, ফলে এই জিনিসটা বেশি স্যুট করছে এখানে। তো এটা তুমি ড্র করে করে এঁকে এঁকে দেখতে পারো। হ্যাঁ, অসংখ্য জিনিস রয়েছে, সব তো আর আমি এখানে বসে করতে পারবো না। ইট টেকস লটস অফ টাইম। বেশ, আরো অনেক রুল রয়েছে। সমস্ত রুল আমরা একবারে শিখবো না, শেখা সম্ভবও নয়। আমরা চেইনগুলো শিখলাম, সেখান থেকে কিছু এক্সারসাইজ করব। আমি লাস্টে তোমাদেরকে এক্সারসাইজ দেবো, এখনও দিতে পারি। এবং আস্তে আস্তে আরও আমরা যত কোর্স এগোবে আমরা আস্তে আস্তে নামকরণ শিখব। এরপর আমার কি আছে, আচ্ছা এরপর সাইক্লো অ্যালকেন আছে। সেখানে আমি 2-1টা এক্সারসাইজ তোমাদেরকে দিয়ে রাখবো কিনা সেটা আমি একটু, এটা এই
ঠিক আছে, সে আমি একটা দুটো এক্সারসাইজ তোমাকে দিতে পারি। এখানে একটা ABCD কি লিখেছে বলে দেখিনি? ভগবান জানে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সারসাইজ দিই, দাঁড়াও। এক্সারসাইজ করতে করতে যেতে হবে, নাহলে হবে না। এটার আয়ু প্যাক বলো তো। থামিয়ে তুমি ভাবতে পারো, চেনটা তোমাকে খানিকটা আমি দেখিয়েই দিচ্ছি এখানটায়। থিঙ্ক অ্যাবাউট। আর একটা এক্সারসাইজ তুমি করতে পারো, সেখানে তোমাকে নাম বলে দিয়ে ফর্মুলা স্ট্রাকচার জিজ্ঞেস করছি। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ 5-ethyl 7-isopropyl 2,2-dimethyl ডেকান? বলো, খুঁজে বের করো। আরো অনেক রকম এক্সারসাইজ আমি তোমাকে দিতে পারি। গোটা কতক এক্সারসাইজ না করে পরেরটাতে না যাওয়াই ভালো। এগুলো সব ফিনিশ করো, হ্যাঁ? যেগুলো যেগুলো বলছি আমি, ফিনিশ করো, বোঝো। আরো স্ট্রাকচারাল ফর্মুলা ড্রও করো ২-১টা, হ্যাঁ? নাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। ফর্মুলা দেখে নাম বলতে পারছো কিনা দেখো। না, এগুলো সবই আমরা অ্যালকেন চেন দিচ্ছি। আমরা অন্য এখন অবধি যা শিখেছি তার বাইরে কিছু দিচ্ছিই না তোমাকে, হ্যাঁ? এখনো অবধি আমরা যতটুকু আমি বলেছি ততটুকুর মধ্যেই এক্সারসাইজ দিচ্ছি আয়ুপাকে, তার ছাড়া আমি অন্য কোনো কিছুই দিচ্ছি না। কেমন? প্রথম এই চেনের জিনিসটা অ্যালকেন দিয়েই শিখে নিতে হয়। আবার আমি বলছি, এই নামটা ইনকারেক্ট কেন এক্সপ্লেন করো। এই নামগুলো ইনকারেক্ট, এটি দুটো আলাদা এক্সারসাইজ। শুধু নামটা লিখেই বলবো যে 3-ইথাইল বিউটেন কেন ঠিক হচ্ছে না, তোমাকে ড্র করে বুঝতে হবে যে 3-ইথাইল এটা কেন ঠিক হচ্ছে না। বেশ, ঠিক আছে, গোটা কত অ্যালকেন চেনের এক্সারসাইজ আমরা করে নিয়েছি। এইবারে আমরা সাইক্লো অ্যালকেন কি জিনিস বোঝার চেষ্টা করব। অ্যালকেনগুলোর চেনগুলো জুড়ে দিলেই হয়ে যায় সাইক্লো অ্যালকেন। প্রোপেন, এইখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি যদি যোগ হয়ে যায়, সম্পৃক্ত অফকোর্স, মানে এই দুখানা বন্ড, তাহলে এই আরো দুটো বন্ডে হাইড্রোজেন থাকবে, এর দুটো বন্ড হাইড্রোজেন থাকবে। বেঞ্জিন রিং নয় কিন্তু, ডাবল বন্ড নেই, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সাইক্লো অ্যালকেন, সাইক্লোপ্রোপেন, এই সিসি চেনটা জোড়া লেগে যাচ্ছে। সাইক্লোবিউটেন, বুঝতে পারছো? জোড়া লেগে যাচ্ছে, দুটো করে বন্ড আর দুটো করে হাইড্রোজেন আছে, এরকম এরকম করেই আছে। ভাবার চেষ্টা করো, এগুলো সব ওই একই রকম। সাইক্লো অ্যালকেন, তিনটে হাইড্রোজেন, তিনটে কার্বন, কটা হাইড্রোজেন দেখো? 6টা। 1 2 3 4 5 6। 4টে কার্বন, কটা হাইড্রোজেন? 1 2 3 4 5 6 7 8। ডাবল ডাবল, বুঝতে পেরেছো? প্রত্যেকটা কার্বন দুটো করে এখানে, মোটামুটি সাইকেল করতে গেলেই দুটো করে যোগ হবে, দুটো করে হাইড্রোজেন হবে। তাহলে সাইক্লো অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n। এখানেও দেখবে 12খানা হাইড্রোজেন থাকবে, দুটো দুটো করে কার্বন, প্রত্যেকটা দুটো দুটোর সাথে দুটো দুটো বন্ডিং, আর দুটো করে হাইড্রোজেন আলাদা। এগুলো ড্র করে ফেলো, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, ড্র ইয়োরসেলফ। বেশ, এইবার আচ্ছা, তাহলে এটা 3টে হলে প্রোপেন, 4টে হলে বিউটেন, 5টা হলে পেন্টেন, 6টা হলে হেক্সেন, তার সাথে একটা করে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এইভাবে আমি নামকরণ করি। এর সাথে কিছু অ্যাডিশনাল জিনিসও থাকতে পারে, না? সাবস্টিটিউয়েন্টও থাকতে পারে। যদি একটা সাবস্টিটিউয়েন্ট থাকে, ধরো এই যে সাইক্লোপেন্টেন, সেখানে একটা সাবস্টিটিউয়েন্ট রয়েছে মিথাইল, মানে এইটাতে আমি কি বলতে চেয়েছি? এটাতে আমি এটাই বলতে চেয়েছি, আরো যদি ভালো করে ড্রটা করা হয়, তাহলে দেখো আমি এখানে একটা পেন্টাগন
একটা পেন্টাগন রয়েছে। এইটার কোনো একটা কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ যোগ হয়ে আছে। বাকিদেরগুলো মানে সব কার্বনই ক্লোজড আর কি, মানে হাইড্রোজেনওয়ালা। তো যাই হোক, ডাবল বন্ড কোথাও কিছু নেই। তো এই মিথাইলটা অ্যাড হয়ে আছে এই কার্বনের সঙ্গে, আমি বললাম মিথাইল সাইক্লোপেন্টেন। তেমনি একটা সাইক্লোহেক্সেন, এগুলো কিন্তু বেঞ্জিন নয়, হ্যাঁ, কোনো ডবল বন্ড নেই, সব হাইড্রোজেনগুলো এখানে রয়েছে। তো এখানে একটা ইথাইল গ্রুপ থাকতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে এটা ইথাইল সাইক্লোহেক্সান। কোন একটা বিউটাইল গ্রুপ থাকতে পারে, এইখানে একটা তোমাকে নামকরণ চেঞ্জ হয়ে যাবে। দেখো সরি, বিউটাইল এইটা, 4 হলে বিউটেন। এইবার এই জিনিসটা আবার 5খানা চেইন হয়ে গেল। কি মজাদার ব্যাপার! এটা হচ্ছে যে পেন্টাইল বিউটেন নয়, সরি, পেন্টাইল সাইক্লোবিউটেন তুমি ভাবছিলে যে একটা পেন্টাইল গ্রুপ যোগ হয়ে আছে। রাদার তুমি একটু অন্যভাবে ভাবি, নাম্বার অফ কার্বনটা যদি সাবস্টিটিউয়েন্টে বেশি চলে আসে তাহলে একটা ঝামেলা হতে পারে। দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 1 2 3 4 5, 5খানা কার্বন। দেখো এখানে তুমি বুঝতে পারছো, একটা খোঁচা মানে একটা কার্বন, কার্বন 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 কার্বন, লাস্টটাও কার্বন দিয়েই হয়। তাহলে অ্যাটাচমেন্ট যেটা, সেইটাতে 5খানা কার্বন রয়েছে। ফলে সেই জন্য আমি এইটাকে ভাববো যে এইটা সাবস্টিটিউয়েন্ট আর এইটা চেইন। এইটা চেইন, এখানে যেহেতু নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট নাম্বার অফ কার্বন বেশি, তাহলে আমার পেন্টেনটা হচ্ছে অরিজিনাল নাম, আর এর এখানে সাবস্টিটিউয়েন্ট হয়েছে সাইক্লোবিউটাইল। সাইক্লোবিউটাইল, এটা 1 নম্বর পজিশন তুমি বলে দিচ্ছ, না বললেও হতো 1 সাইক্লোবিউটাইল পেন্টেন, না বললে হতো না। ঠিক পেন্টেনের কোন জায়গাটাতে এই বিউটাইলটা সাবস্টিটিউয়েন্ট, যদি এই চেনটা বেড়ে যায় এখানে নাম্বার অফ অ্যাটমের থেকে, নাম্বার অফ কার্বনের থেকে এখানে নাম্বার অফ কার্বন বেশি থাকে, তাহলে অফকোর্স যেখানে নাম্বার অফ কার্বন বেশি সেইটা পাত্তা বেশি পাবে, তাহলে এটা হয়ে গেল পেন্টেন 1 সাইক্লোবিউটাইল। সাইক্লোবিউটাইলটা এখানে সাবস্টিটিউট। এখানে একটা কার্বনওয়ালা জিনিস রয়েছে, এখানে দুটো কার্বনওয়ালা জিনিস, কিন্তু ক্লোজ রিংটাতে 5খানা কার্বন রয়েছে, ক্লোজ রিংটাতে 6খানা কার্বন রয়েছে। ফলে যেখানে কার্বন কম সেইটা সাবস্টিটিউয়েন্ট, যেখানে কার্বন বেশি সেটা মেন। এইভাবে আমরা এখানে ভাবলাম, বুঝলে? এটা আমরা সাইক্লিক অ্যালকেনগুলোর নামকরণ সম্বন্ধে একটা দুটো জিনিস জানলাম। এগুলো ভেবে দেখো, বুঝে দেখো, নিজে বোঝো। কি করে বুঝবো স্যার? সাইক্লোপেন্টেন 5টা, এখানে একটা প্রোপাইল গ্রুপ যোগ হয়ে আছে, এখানে একটা মিথাইল। কোনটাকে 1 বলবো, কোনটাকে 2 বলবো? 1, এটাকে 2 বলা ঠিক না, এটাকে 1 এটাকে 2 বলা ঠিক। বোঝার চেষ্টা করো। আমি বলতে চাচ্ছি যে যত কম দেওয়া যায়, সেই যত কম দিলেও 1 আর 2 তো তোমাকে দিতেই হবে। মিথাইলের ঘাড়ে 1 দেবো না প্রোপাইলের ঘাড়ে 1 দেবো? এখানে ইথাইলের ঘাড়ে 1 দিচ্ছি, ওইটার ঘাড়ে 3 দিচ্ছি। দেখো 1 2 3 4 এভাবেও দেওয়া যেত, কিন্তু তাহলে 1 আর 4 হতো। আমি সেইভাবে না করে কাছাকাছি রাখবো, 1 2 3 এভাবে দেবো। আমি এইটা 1 2 3 দিচ্ছি না কেন? 1 মিথাইল 3 ইথাইল বলছি না কেন? বোঝো তো, চেনটা তুমি বুঝতে পারছো যে এটাকে 1 2 3 এমনি করে লিখবো না কেন? তাহলে 1 আর 5 হয়ে যাবে, পাশাপাশি যখন আছে তখন 1 আর 5 না হয়ে 1 আর 2টাই তো সুবিধাজনক। এখানে তো এটা বুঝতেই পারছো, দুটোই যেহেতু মিথাইল, 1 আর 3ই হবে, 1 3 ডাই মিথাইল। এটা কেন এখান থেকে 1 শুরু, এটা কেন এখান থেকে 1 শুরু? এটার একটাই কারণ এখানে, যে আলফাবেটিক্যালি তোমাকে লিখতেই হচ্ছে জিনিসটা, মিথাইল প্রোপাইল, এম এর পরে পি, আগে ইথাইল পরে মিথাইল, আগেই। ফলে নাম্বার তুমি 1 আর 2 থাকবে, এখানেও নাম্বার তোমার 1 আর 3ই থাকবে, যাই করো না কেন।
সেক্ষেত্রে নাম্বারগুলো যখন একদম এক্স্যাক্টলি একই, সেক্ষেত্রে আলফাবেটিক্যালটা যেটা আগে হচ্ছে সেটাতে কম নাম্বার দেওয়াটা তোমার বাঞ্ছনীয়, সুবিধাজনক। মানে এটা নিয়ম। তুমি এটা বলতেই পারতে যে আমি এটা এরকম করব, যে আমি বলব 2 মিথাইল, এটাও তুমি করতে পারতে। 1 প্রোপাইল সাইক্লো পেন্টান। এটা 2, এটা 1, একই তো নাম্বার, 1 আর 2। এটার থেকে এটা বেটার। দিস ইজ বেটার, বেটার। আগে 2। এখানেও তুমি করতে পারতে যে 3 ইথাইল, আলফাবেটিক্যালি তোমাকে লিখতেই হবে। সংখ্যাগুলো যদি সমান থাকে তাহলে প্রথম সংখ্যাটা কম থাকুক, সেটাই আমার নিয়ম। এটা নয়, এটাও করব না, এটা নয়, এটাই এটাই করব। যাই হোক, এখানেও দেখো, এখানে অবশ্য তোমাকে নাম্বারগুলোই আলাদা হয়ে যাচ্ছে। ভেবে দেখো, আমি নীল দিয়ে লিখছি কোনটা লেখা উচিত। 1 1 2, এইটাকে 1 দেবো, এইটাকে 1 দেবো না, 1 2। এবারে বাকি এখানে দেখো, কেন কেন এখানে এটাই করবো স্যার? এই যে 1 1 2, এটাকে 1 নিলে হতো 1 2 2। আবার 1 1 5 ট্রাইমিথাইল তো একেবারেই নয়। 1 1 এই দিক থেকে ঘুরে হলে 5, মানে 5 অব্দি উঠবই না, মিনিমাম সংখ্যাটা 1। এবারে টোটাল সংখ্যাটা আমি দেখব। টোটালে 4 দিয়েই হয়ে যাচ্ছে, টোটালে 5 হচ্ছে, টোটালে 7 হচ্ছে। এটা করা চলবে না। যত কমানো যায়, মিনিমামটা তো 1 সবার ক্ষেত্রেই, এরপর আরো যত কমানো যায়। এখানেও দেখো, বাকি তো সাইক্লোপেন্টেন তুমি বুঝতেই পারছো, সাইক্লোহেক্সেন বুঝতেই পারছো। এখানে আছে একটা ইথাইল, একটা মিথাইল, একটা প্রোপাইল। কিভাবে করবে? এক এক তুমি কোন জায়গাটায় 1 দেবে? প্রোপাইলের উপরে 1 দিতে পারো, মিথাইলের উপর যে কোনো একটা মিথাইলের উপরে 1 দিতে পারো। কিন্তু আমাকে দেখতে হবে মিনিমাম সংখ্যা তো 1 অবশ্যই। কোনটার ঘাড়ে 1 দিলে সবথেকে সুবিধা হয়? তুমি এরকম ভাবতে পারো যে, "স্যার আমি যা খুশি করব। আমি যেটা মিনিমাম সেখানেই করব। এই মিথাইলে 1 দিয়ে দিই, 2 দিয়ে দিই, 3, 4, 5 দিয়ে দিই।" তাহলে কি হচ্ছে দেখো। তাহলে সাবস্টিটিউয়েন্ট গুলো তোমাকে ইথাইলটাই আগে লিখতে হবে। কিছু করার নেই। মানে এই স্কিমে আমার কি হচ্ছে? ইথাইলের জায়গায় 5 হয়ে যাচ্ছে, মিথাইলের জায়গায় 1 হচ্ছে, প্রোপাইলের জায়গায় 2 হচ্ছে। দেখো এই স্কিমে। এটা একটা স্কিম হতে পারে। এটা হচ্ছে আমার লাস্টের স্কিম। 5 1 2। ইথাইলের আগে 5, এটা ইথাইল। মিথাইলের আগে 1, প্রোপাইলের আগে 2। এটা একটা স্কিম হচ্ছে। 5 1 2। বেশ। আর কি কোনো স্কিম সম্ভব? হ্যাঁ, সম্ভব স্যার। দাঁড়াও। ওকে আমি বলছি যে না, এইরকম করব না আমি। আমি অন্য আরেকটা করব। আমি ইথাইলটার আগে 1 দেবো। এইভাবে করব। এইবার কি হচ্ছে? এইবার ইথাইলটার আগে 1, মিথাইলের আগে 3, প্রোপাইলের আগে 4। 1 3 4। তাহলে আমি কি পেয়েছিলাম? আমি পেয়েছিলাম আমার, এভাবেই লিখি। আমি পেয়েছিলাম 5 1 2 এইভাবে। আরেকটা স্কিম পেলাম আমি 1 3 4। আরো একটা স্কিম আমি পেতে পারি, সেটা হচ্ছে প্রোপাইলটার আগে যদি আমি 1 বসাই, দিয়ে আমি এই দিক থেকে 1 2 মাথায় 2 3 4 5 6। এইভাবে হলে আমি স্কিমে পেতে পারি 4। এটাকে আমি এভাবেই দেখি না, 4 2 1। মিনিমাম প্রত্যেকের ক্ষেত্রেই 1। 4 আর 2 6 আর 1 7, 4 আর 3 5 6 7 আর 1 8। এখানে 5
6, 7, 8 এই দুটোতেই 8, এখানে 7, তো সামগ্রিক সংখ্যা 7। সেই 7 দিয়ে যখন হয়ে যাচ্ছে, মিনিমাম যখন সব ক্ষেত্রেই 1, টোটাল সংখ্যা যদি 7 হয় আমার সাবস্টিটিউয়েন্টগুলোকে যোগ করে, সাবস্টিটিউয়েন্টের সংখ্যাগুলো যোগ করে, তাহলে এইটাই আমি নেব। খুব সিম্পল ভাবে। অত 2, 3 এর থেকে ছোট, 4, 5 এর থেকে ছোট ওইভাবে না ভেবেও তুমি টোটাল সংখ্যাটা দিয়েই ভাবলেই হয়ে যাচ্ছে। 1, 2, 4, 1, 3, 4, হুম, 1, 2, 4 টা নেবো, 1, 3, 4 টা নেবো না। 2 এর থেকে 3 বেড়ে যাচ্ছে, 4 আর 1 সমান এইভাবে বলছে। 1, 5, 2 তো নেবোই না, দরকারই নেই। 1 আর 2 সমান থাকলেও এই 5 টা আবার 4 এর থেকে বেশি, এইভাবে আরকি। তোমার সবথেকে কম সংখ্যা যেখানে আসবে টোটালটাতে সেটা নিয়ে নেওয়াটাই আমার পক্ষে সুবিধাজনক কাজ। কত হলো রে? পাগল হয়ে যাবো নাকি রে? পাগল 1 ঘন্টা হয়ে গেল রে। বেশ, চলো। অ্যারোমেটিক কম্পাউন্ড সম্বন্ধে 2-4 খানা কথা বলে নাই। এবারে অ্যারোমেটিকের সব নোমেনক্লেচার আমরা এখানেই করে ফেলবো না। আমরা মোটামুটি সাইক্লো জিনিসের জন্য নোমেনক্লেচার করলাম। এই নিয়মগুলো কিন্তু আমি যখন বেনজিন বা আলাদা পরের অ্যারোমেটিক কম্পোনেন্টের জন্য নামকরণ করব, এই সংখ্যার নিয়মগুলো সেখানেও একই রকম থাকবে। বুঝলে? যত কম করা যায়, যত কম করা যায়। কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারো, ক্লক বা অ্যান্টি ক্লক দিকেই যেতে পারো। তোমাকে দেখতে হবে যে সাবস্টিটিউয়েন্টগুলো থেকে যতটা মিনিমাম নাম্বারটা প্রথমে, তারপরে বাকি টোটাল নাম্বারটা এইসব দেখে টেখে নিয়ে হবে। তো যাই হোক, অ্যারোমেটিক কম্পাউন্ডও অনেক রকম হয়, মানে অ্যারোমেটিক কাকে বলে সেটাই না বলে আমি প্রথমেই বলে দিচ্ছি অ্যারোমেটিক কম্পাউন্ড। তো জেনারেলি যেগুলোতে গোল 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 থাকবে সেগুলো জেনারেলি অ্যারোমেটিক, বা এই ডাবল বন্ড হয় কিছু কিছু থাকবে অ্যারোমেটিক। আরও নন বেঞ্জয়েড অ্যারোমেটিকও থাকে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। মানে কেন এর অ্যারোমেটিক আমরা বললাম না, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যারোমেটিক আমি কিন্তু বললাম না। অ্যারোমেটিক মানে কি প্রথমেই বলছি না, সেটা আরেকটু পরে বলবো। তোমরা যদি একটু ইন্টারেস্ট পাও এর মধ্যে, ওখানেই দেখে ফেলতে পারো। আচ্ছা, তোমাদের ওখানে আর একটা এক্সারসাইজ দেবো নাকি? হ্যাঁ, সব জটিল স্পাইরো বাইসাইক্লো এগুলো এখন বলার দরকার নেই, কাটিয়ে দিচ্ছি। শুধু সাইক্লোটাই জানলেই হবে, বুঝলে? স্পাইরো বাইসাইক্লো এগুলোও সব আছে, এই তা নয়। ও, ঠিক আছে, সেগুলোর নোমেনক্লেচার পরে হবে এখানে। তো যাই হোক, তো অ্যারোমেটিক কাকে বলে না বলে আমি মোটামুটি বলছি, অ্যারোমেটিক বলে আর এক রকমের কম্পাউন্ড হয়, যেখানে রেজোনেন্স বলে একটা জিনিস জেনারেলি হয়, যেখানে শেয়ারিং পাই ইলেকট্রন হয়, সব কিচ্ছু এখানে হয় না। এখানে সব প্রত্যেকটাই সিগমা বন্ড। এখনো অবধি যা করেছি এইগুলোতে দেখো পাই বন্ড আছে। পাই বন্ড থাকলেই যে অ্যারোমেটিক হবে তা নয়, তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যাই হোক, সেগুলো পরে হবে। দু একটা জিনিসের নাম দেখে নাও। এরকম জিনিস হলে তাকে বলবো বেঞ্জিন, বেঞ্জিন রিং, সিঙ্গেল ডাবল বন্ড অল্টারনেটিভ। অ্যাকচুয়ালি এরকম নয়, আসল জিনিসটা আলাদা। আঁকার জন্য, দেখার জন্য এরকম করে। বেঞ্জিনের সাথে যদি একটা অ্যামোনিয়াম, মানে NH2, যদি একটা NH2 টা অ্যামোনিয়াম নয়, তো যাই হোক, NH2 যদি একটা যোগ হয়ে থাকে তাহলে আমরা বলি অ্যানিলিন। NH2 যোগ হয়ে থাকলে কি ছিল একবার দেখিনি, আমরা সেই বলছিলাম না, কোথায় যেন না এর পরে ছিল অ্যামিন, অ্যামোনিয়াম ওরকম বলতে ভুল করে। NH4 হলে অ্যামোনিয়াম, NH2 টা অ্যামিন ইস্যু। তো যাই হোক, অ্যামিন যোগ হয়ে আছে অ্যানিলিন। দুটো বেঞ্জিন নিয়ে এরকম একে অপরের ঘাড়ে জুড়ে গেছে। ন্যাপথলিন, ন্যাপথলিন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। এটাকে বলে ট্রোপন, এটা বেঞ্জিন নয়, একটু অন্যরকম দেখো। তো যাই হোক, এর এর মাঝখানে একটা কিছু ঢুকে, এরকমই ক্লোজ জিনিস, মাঝখানে একটা কিছু ঢুকে আছে, অক্সিজেন বা সালফার বা নাইট্রোজেন। এইগুলোও কিন্তু অ্যারোমেটিক, কিন্তু এগুলো হেটেরোসাইক্লিক, মানে কার্বন, সবকটাই কার্বন দিয়ে সাইকেলটা তৈরি হয়নি। তো এইগুলোর আলাদা আলাদা নাম আছে, আস্তে আস্তে আমরা শিখবো। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড কিছু হয়, ফিউরান, থায়োফিন, পিরিডিন, এসব এদের নাম আছে। মাঝকে মানে এই স্ট্রাকচারগুলো মুখস্থ রাখতে হবে। কাকে বলে ফিউরান, কাকে বলে থায়োফিন, কাকে বলে পিরিডিন। আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। একদিনই কি, প্রথম দিনই কি সব মুখস্থ হবে নাকি? স্লো প্রসেস। যাই হোক, আমরা আরো কিছু মজাদার মজাদার নামকরণ দেখে নিতে পারি, মানে জাস্ট ফর ডু ইয়োর সেলফ। দেখো, 2 নম্বরে ব্রোমিন বলে ব্রোমো, 4 নম্বরে মিথাইল। তো যাই হোক, তুমি 3 নম্বরে মিথাইল দিয়ে দিতে পারতাম চেনটা উল্টো দিকে, তাহলে দেখো নাম্বার বেড়ে যেত। 1 ক্লোরো 6 6 ডাইমিথাইল। যা যা বলেছি তার মধ্যেই, আমি কিছু এক্সট্রা বলিনি।
ব্রোমিন আর ক্লোরিন সাবস্টিটিউয়েন্ট আছে, 4 ব্রোমো 2 ক্লোরো 1 মিথাইল, এখানে মিথাইল আছে, সাইক্লোহেক্সেন, এটা বেঞ্জিন নয়, সাইক্লো। তো এগুলো অলরেডি আমরা জানি, যা যা শিখেছি, ফলে এগুলো তোমাকে এক্সারসাইজ হিসাবেই দিচ্ছি, মানে জাস্ট কনভিন্স হও, থিঙ্ক ইয়োর সেলফ। সেলফ লিখতে গেলে আমি মাঝে মাঝেই এলটা স্কিপ হয়ে যায়। যাই হোক, বিভিন্ন রকম প্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, তার ছবি কেন এরকম করে ছবিটা এখানে স্যার আবার দিলেন, আপনি তো এতক্ষণ ধরে বলছেন, একটা জিনিস বোঝাবার জন্য দিয়েছি অ্যাকচুয়ালি, এটা কিনা একটা প্লেনার স্ট্রাকচার নয়। বেঞ্জিনদের সবকটা কার্বন একই প্লেনে থাকে, এরা কিন্তু এটা বোঝার চেষ্টা করেছে কার্বনগুলো অল, এটার জন্য কিছু করার নেই, তিনটে কার্বন আছে তো একটা প্লেনেই তুমি কল্পনা করতে পারবে, যে কোনোভাবেই থাকুক না কেন, কিন্তু এরা all carbons not on a same plane. All carbons are not in একই প্লেনে কিন্তু নয়। দেখো, টপ থেকে দেখলে একরকম, সাইড থেকে দেখলে আর এক রকম। হ্যাঁ, টপ থেকে দেখলে তুমি যেটুকু বুঝতে পারবে না, সাইড থেকে যদি তুমি দেখো চেয়ারের মতো লাগছে, চেয়ারের মতো লাগছে। তো চেয়ারের মতো একটা কনফিগারেশন হয়, আবার বোটের মতো বা নৌকার মতো কনফিগারেশনও হয়। এরা দুরকম ভাবেই সাইক্লোহেক্সেন গুলো থাকে। কেন দুরকম কন্ট্রিবিউশন, মানে কনফিগারেশন, তাদের মধ্যে এনার্জি স্ট্রাকচারের কি ডিফারেন্স, সেগুলো আমরা আস্তে আস্তে পরে ক্রমশ শিখে যাব। তো যাই হোক, চেয়ার চেয়ার চেয়ার, এগুলো চেয়ারের মতো দেখতে, তুমি ভাবলেই বুঝতে পারবে যে একই প্লেনে নয়, কোনো একটা উপরে, কোনো একটা নিচে, কোনো একটা উপরে, কোনো একটা নিচে, কোনগুলো উপরে কোনগুলো নিচে, এটা বোঝার জন্য এদিকে একটু উপরে, এদিকে একটু প্লেন, এদিকে এটার সাথে যোগ, এটা আর একটু নিচে, আবার এর একটু উপরে একটু নিচে, আবার একটু উপরে, এটা হলে বলে বোট ভিউ। দেখো, এটা হচ্ছে বোট, এটাকে বলে চেয়ার। এটাকে বলে বোট, বুঝতেই পারছো, নৌকা। এই এইগুলো চেয়ার, এই বুঝেছো, চেয়ার আর বোট, দুপাশে দুটো একই দিকে উঠে যাচ্ছে, দুপাশে দুটো, এটা একদিকে মাথা, তো এটা একদিকে মাথা। কল্পনা করো একটা হেক্সাগনের মতো, কিন্তু সেটা একই প্লেনে নয়, উপরে এবং নিচে নামানো, আবার দুটো দুদিকে ভাঁজ হয়ে উপরে ওঠানো। টপ থেকে দেখলে চট করে বুঝতে পারবে না, কিন্তু সাইড থেকে দেখলে এরকম হবে। সে তুমি অ্যানিমেশন দেখে নিতে পারো, এদের সাইক্লো হেক্সেন দুরকম কনফিগারেশন, চেয়ার আর বোট। ছবিতে যতটা বোঝানো সম্ভব আমি স্ন্যাপশট করে তুলে তুলে বোঝানোর চেষ্টা করছি। এনিওয়েজ, এরপরে কিছু বেসিক কথা, ফাংশনাল গ্রুপ সম্বন্ধে কথা, যে একটা অর্গানিক কম্পাউন্ড কিভাবে রিয়্যাক্ট করবে, কিরকম তার প্রপার্টি হবে, তা তার সবকটা অ্যাটমের উপরে নির্ভর না করে অনেক সময় দেখা যায় পার্টিকুলার একটা দুটো অ্যাটমের উপরে নির্ভর করছে। সেটাই আমি ইংরেজিতে লিখেছি যে রিঅ্যাক্টিভিটি অফ অর্গানিক কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ড কিভাবে রিয়্যাক্ট করবে, কার সাথে কেমন করে রিয়্যাক্ট করবে, সেইটা নির্ভর করছে কোনো একটা পার্টিকুলার একটা দুটো অ্যাটম আর গ্রুপ অফ অ্যাটমস, সেইটার উপরে নির্ভর করছে মোস্ট অফ দ্য টাইম, যেটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। সাইট অফ রিঅ্যাক্টিভিটি, যে অ্যাটমগুলোর জন্য রিয়াকশনটা হচ্ছে, যে জায়গাটাতে রিয়াকশনটা হচ্ছে, সবকটা কার্বনে তো একইরকম ভাবে রিয়াকশন হবে না। অ্যালকেনের সবকটা কার্বন ইকুইভ্যালেন্ট, কিন্তু সবার তো সবকটা কার্বন মোটেও ইকুইভ্যালেন্ট নয়, তো এবং কার্বনের সঙ্গে অন্য কিছু যোগ হয়ে থাকবে বিভিন্ন, সেই জন্য আমরা একটা একটা করে আলাদা আলাদা করে ফাংশনাল গ্রুপের নাম দেবো। যে সবকটাই অ্যালকেনের মতো স্ট্রাকচার হওয়ার কোনো দরকার নেই, অন্য কিছুও থাকতে পারে, সবকটা শুধুই কার্বন আর হাইড্রোজেন হবে তারও কোনো মানে নেই, সবকটাই সিঙ্গেল বন্ড হবে তারও কোনো মানে নেই। তো বিভিন্ন রকমের কম্পাউন্ড আমরা পাবো, আমরা দেখেছি যে OH হলে অ্যালকোহল, NH2 হলে অ্যামিন, মানে যদি অ্যালকেনের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে যখনই একটা OH যুক্ত হয়ে যাচ্ছে, সেটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, তখনই তার রিয়াকশন অন্যরকম হবে, কেন তার ওই OH-টা তো বিভিন্নভাবে রিয়াকশন করবে, তো OH-টা ওখানটায় রিয়াকশনটা হবে। এটাই বলতে চাইছি যে সাইট অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিক মলিকুল ইজ কল্ড ফাংশনাল গ্রুপ। এইটাই কন্ট্রোল করে কিভাবে মলিকুলটা বিহেভ করবে, কেমন করে, কি ফাংশন করবে, কি রিয়াকশন করবে। ফাংশনাল গ্রুপ ডিফাইন বোথ দ্য রিঅ্যাক্টিভিটি অ্যান্ড ক্লাস অফ অর্গানিক মলিকুল, অফ কোর্স। এইটা নিয়ে আমাদের এই পরের পাঠটুকু আজকে, যে কিরকম কিরকম ফাংশনাল গ্রুপ রয়েছে এবং সেখানে কি 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 তাদের নাম, ছোট্ট করে। ডবল বন্ড যদি একখানা থাকে তাদেরকে বলা হয় অ্যালকেন।
কিন, ইন, সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, ইন থাকলে ডাবল বন্ড একখানা থেকে গেলেই অ্যালকিন। এই সিসি ডাবল বন্ডটা কিভাবে ব্রেক করবে, কার সাথে কিভাবে রিঅ্যাক্ট করবে, এটা ইন্টারেস্টিং, এটা আমরা শিখবো। ডাবল বন্ড আলা কার্বন থাকলেই সেটা হয়ে যাচ্ছে অ্যালকিন। যেমন এখানে এই যে দুটো কার্বন কার্বন ডাবল বন্ড আর এদিকে হাইড্রোজেন তার সাথে যুক্ত হয়ে আছে, সম্পৃক্ত মানে পুরো সম্পৃক্ত নয়, এটা কার্বন কার্বনটা অসম্পৃক্ত, এই জন্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এখানে বলা হয়। আর বাকি যোজ্যতাগুলো তো হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়ে যাবে, কার্বন ফাঁকায় বসে নেই, থাকলে আবার সেটার অন্য নাম হয়ে যেত। তো যাই হোক, এটার বেসিক নাম হচ্ছে, মানে বেসিক এই যে দুটো কার্বনওয়ালা মোস্ট বেসিক অ্যালকিন, সেটা হচ্ছে ইথেন, ইথেন নয় ইথিন। তো যাই হোক, তিনখানা মানে যদি কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড দিয়ে যোগ হয়ে থাকে, আমরা জানি সেটার নাম হচ্ছে অ্যালকাইন। মোস্ট বেসিক অ্যালকাইন হচ্ছে সিসি উইথ 3 হাইড্রোজেন বন্ডস, সরি 3 বন্ডস, তার মধ্যে একটা একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন, এটা ইথিলিন এটার নাম। এই বন্ডগুলো কিভাবে ব্রেক করবে, কি রিঅ্যাকশনস হবে, সেটা আমরা পড়বো, ইন্টারেস্টিং ব্যাপার হবে অ্যালকাইনের কেমিস্ট্রি জানা। এইবার এরকম বিভিন্ন রকম জিনিস রয়েছে, যেমন ধরো অ্যালকোহল। আমরা জানি যে অ্যালকাইল গ্রুপের সাথে একটা OH যোগ হয়ে থাকলে তাকে বলে অ্যালকোহল। ও এর উপরে চারখানা মানে দুটো লোন পেয়ার রয়েছে, একটা হাইড্রোজেন একটা কার্বন। তার মোস্ট বেসিক একটা জিনিস হচ্ছে মিথানল, অল অক্সিজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা বেঁকে, কেন বেঁকে, কেন অক্সিজেনটা নিজেই আমরা জানি যে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, একদিকে হাইড্রোজেন আরেকদিকে একটা বন্ড, আর এই দুটো লোন পেয়ার বাকি দুটো বন্ডের মতো, মানে ওই ওই স্ট্রাকচারটার মতো বিহেভ করে, বন্ডের মতো বলবো না, তো প্রয়োজনে এই বন্ড করতে পারে, সেটা হাইড্রোজেনটা একটু বাঁকা, তো এটা হবে মিথানল। বেশ, এবার আমি এখানে সামান্য দুই একটা উদাহরণ দেখাচ্ছি, যে একটা প্রাইমারি কার্বন কাকে বলে, প্রাইমারি কার্বন না যে শুধুমাত্র একটা কার্বনের সাথে যোগ হয়ে থাকে, তো সেই প্রাইমারি কার্বনের সাথে যদি একটা OH যোগ হয়ে থাকে তাহলে তাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কার্বন কাদেরকে বলে একটু আগে আমি বলছিলাম, বারবার বলছিলাম, যেটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। এবার দেখো সেকেন্ডারি কার্বন, যে কার্বনটা আরো দুটো কার্বন, এখানে আর মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ বলছি, তো সেটা কোনো না কোনো একটা কার্বনের মধ্যেই যোগ হয়ে থাকবে স্বাভাবিক। তো এটা দুটো CH3 হতে পারে, একটা ইথাইল একটা মিথাইল হতে পারে, দুখানা ইথাইল হতে পারে, এনিথিং বিউটাইল, এনিথিং এনিথিং এনিথিং, তো এনি দুখানা আর, তাহলে কার্বন দুখানা আর গ্রুপ দুখানা অ্যালকাইলের সাথে যোগ হয়ে আছে, মানে দুটো কার্বনের সাথে যোগ হয়ে আছে, তাহলে ইটস বেশ সেকেন্ডারি কার্বন। তার সাথে যদি কোনো অ্যালকোহল OH যোগ হয়ে থাকে তাহলে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকোহল। তেমনি একটা কার্বন যদি তিনখানা অ্যালকাইল গ্রুপের সাথে যোগ হয়ে থাকে, ইটস বিকাম আ টারশিয়ারি কার্বন, এবং তার সাথে যদি একটা OH যোগ হয়ে থাকে তাহলে আমরা বলবো টারশিয়ারি অ্যালকোহল। এই জিনিসগুলো, এই এই স্ট্রাকচারটা যে কোনো অ্যালকোহল, যে কোনো তোমার অ্যামিন সবার জন্যই প্রযোজ্য। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কার্বনের সাথে যোগ হয়ে থাকলে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এবং অ্যালকোহল ছাড়া অন্যান্য ফাংশনাল গ্রুপের জন্য এই এই জিনিসটা প্রযোজ্য হবে, অ্যাপ্লিকেবল হবে। ছোটখাটো নাম: ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল। তিনটেই প্রোপাইল, বিউটাইল, চারটেই মানে সরি, তিনটেই কার্বন, একটা সোজা না হয়ে আইসো গ্রুপ আমরা বলেছি একটু আগে, আরেকবার দরকার হলে ব্যাক করে দেখে নাও আইসো গ্রুপ কি জিনিস, কাকে বলতো। ইনফর্মাল নেই, ফর্মাল আর একটু অন্যরকম হবে, আইসোবিউটাইল। চারটে কার্বন আছে, একটা সোজাতে নেই, একটা বাঁকাতে আছে। যাই হোক, আইপ্যাক নাম একটু এরকম নয়, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এগুলো কমন নেম। অ্যালকোহল হচ্ছে, আইপ্যাক নাম হচ্ছে অল, মিথানল, নট মিথাইল অ্যালকোহল, ইথানল, নট ইথাইল অ্যালকোহল, এগুলো আইপ্যাক। থ্রি পেন্টানল, অ্যালকোহলটা সবসময় সাইডের দিকে ওইচটা নাও থাকতে পারে। পেন্টেন দেখো, চেনটা দেখো, 1 2 3 যেদিক থেকেই টানো, 4 5, এদিক থেকে টানলেও এখানে 3 নম্বরে অ্যালকোহল, এদিক থেকে টানলেও 3 নম্বরে অ্যালকোহল, সিমেট্রিক জিনিস। তাহলে আমরা অনেক সময় এটাকে দুভাবে লিখি, মানে দুভাবে নামকরণ করতে পারি। 3 পেন্টান অল মানে পেন্টেন, কিন্তু পেন্টেনের সঙ্গে একটা OH যোগ হয়ে আছে, ফলে তুমি 3 নম্বরে আছে OH, তাহলে পেন্টেন হবে না, কেননা কিন্তু পেন্টা হবে, পেন্টানল। পেন্টেন না লিখে পেন্টা অবধি লিখব, পেন্টা
তারপরে নল, না পেন্টেনের পেন্টান অব্দি লিখবো, TANE না লিখে অলটা আলাদা লিখবো। তো এমনি এইভাবে লেখা যায়, বা অনেক সময় পেন্টান দুটোই ঠিক, 3 অল। 3 নম্বরে একটা অ্যালকোহল ঢুকে আছে, ইন জেনারেলি সেটা একটা পেন্টেন হাইড্রোজেন চেন। এটাও তুমি দেখো যে এখানেও তোমার নামকরণটা চেনটা এমনভাবে করছি যে মিনিমাল হয়, এইখানে মোটেও এইভাবে করছি না। দেখো 6 নম্বরে অ্যালকোহল আমি ঢোকাবো না, অ্যালকোহলকে 1 নম্বরে ঢোকানোর জায়গা আছে, কেন 6 নম্বরে ঢোকাবো? 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ যোগ হয়ে আছে, 1 নম্বরে অ্যালকোহল, 3 মিথাইল 1 হেক্সানল, বা মিথাইল হেক্সান 3 মিথাইল হেক্সান 1 অল, এভাবেও লিখতে পারো। বোঝার চেষ্টা করো কেন এটা এরকম লিখছি। অ্যালকোহল যতটা কমে ঢোকানো যায় ততটা কমে ঢোকাবো, ফাংশনাল গ্রুপ অফকোর্স যে কোনো কিছুই সাবস্টিটিউয়েন্ট থাকলেই সেটাকে মিনিমালে ঢোকানো নিয়ম। বাট সাবস্টিটিউয়েন্টটা যখন OH, ফলে এই 1 অল এইভাবে তুমি লিখতে পারো, হেক্সান 6টার চেন, 3 নম্বরে একটা মিথাইল ঢুকে আছে, 3 মিথাইল হেক্সান 1 অল, বা 3 মিথাইল 1 হেক্সানল। হেক্সান চেনে একটা OH মানে 1 নম্বরে OH, তাহলে 1 হেক্সানল, তার আগে একটা 3 যোগ করে দিলাম, 3 মিথাইল। এইভাবে তুমি করতে পারো। আবার যখন অ্যালকোহল সম্বন্ধে আমরা আরও পড়বো তখন আরও এগুলো রিক্যাপ করবো, আরেকবার আরও কিছু জটিল অ্যালকোহলের নাম লিখতে পারি। এখানেও দেখো আমরা ওই চেনের মধ্যেই, এখানে এটা বিউটেন চেন, 2 বিউটানল বা বিউটান 2 অল, এগুলো নিজে নিজে ভেবে নাও, বেসিক ব্যাপারটা বলে দিয়েছি। থিঙ্ক yourself বোঝো, এখানেও লিখে দিয়েছি। না বুঝতে পারলে প্রত্যেকটা জিনিস আমি এখানে করবো না, তাহলে আর কোনোদিনই কোর্স শেষ হবে না। বুঝে নাও। অ্যালকাইল হ্যালাইড কি জিনিস জেনে নেবো, জানাটা ইম্পর্টেন্ট। ক্লাসটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আরও কিছু আছে, মানে ফাংশনাল গ্রুপগুলোই একবার করে বলে দেওয়া, আইপ্যাকটাই শুধু একটা ক্লাস নেওয়া উচিত ছিল, কিন্তু এইভাবে করলে আর কতগুলো ক্লাস, আমি তো তাও 30খানা ক্লাস ভেবে রেখেছি ইনিশিয়ালি, তারও অনেক বেশি হয়ে যাচ্ছে। 30টা ক্লাস নেওয়া সোজা ব্যাপার নাকি? সপ্তাহে একটা করে নিলে 30 উইক, শুধু অর্গানিক কেমিস্ট্রিতে, টোটাল কেমিস্ট্রি 30টা বলছি না। তো শুধু অর্গানিকে মোটামুটি যাতে 30টার মধ্যে রাখা যায় সেই ভেবে আমরা এগোচ্ছি, দেখা যাক। সেজন্যই ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে। এনিওয়েজ, অ্যালকাইল হ্যালাইড কাকে বলবো? অ্যালকাইল হ্যালাইড হচ্ছে একটা কম্পাউন্ড যেখানে হাইড্রোজেনটা একটা অ্যালকেনের থেকে রিপ্লেস হয়েছে বাই হ্যালোজেন। দেখো CH4 ছিল, সেখানে তুমি মানে যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ ছিল, সেখানে তুমি একটা হাইড্রোজেন সরিয়ে একটা হ্যালোজেন ঢুকিয়ে দিয়েছো। আমরা দেখেছি আগেই যে অ্যালকাইলের সাথে একটা Cl থাকলে, Cl ব্রোমিন এসব থাকলে এদেরকে আমরা হ্যালোজেন বলি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির ফান্ডাটা একই সঙ্গেই যুক্ত। প্রাইমারি কার্বনের সাথে ব্রোমিন যুক্ত হয়ে আছে, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। সেকেন্ডারি কার্বন, যে কার্বনটা দুটো মিথাইল বা ইথাইল যাই হোক দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত, দুটো কার্বনের সাথে যুক্ত, সেকেন্ডারি কার্বন, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি কার্বনের সাথে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। তো যাই হোক, অ্যালকেনের সাথে স্কিপ করে মানে একটা রিপ্লেস যখন হয়ে যাবে, সে 1 রিপ্লেস বাই 1 ক্লোরিন, 1 ব্রোমিন, anything, 1 iodine, this is called haloalkane, a halogen compound. CH3Cl, মিথাইল ক্লোরাইড, আইপ্যাক নেম দিয়ে ক্লোরোমিথেন, ফ্লুরোইথেন, ইথেনের সাথে একটা ফ্লুরিন, ফ্লুরোইথেন, আইসোপ্রোপাইল আয়োডাইড, 2 আয়োডোপ্রোপেন। 2 নম্বরে চেনটা এরকম, এটা ধরে নিয়ে 2 নম্বরে একটা রিং ঢুকেছে, এটার তুমি বিউটেন চেনের মধ্যে একটা ব্রোমিন ঢুকেছে, 2 ব্রোমোবিউটেন। ভেবে দেখো, খুব খুব বাজে কিছু, মানে কঠিন কিছু নয়। চেনটা একটা 4টে কার্বনের চেন, সেখানে 2 নম্বর পজিশনে একটা ব্রোমিন ঢুকেছে, 2 ব্রোমোবিউটেন। এগুলো বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে, পরে আমরা আবারও পড়বো হ্যালোজেনের সময় এগুলো, খুব খুব জটিল কিছু নয়। চেনে ব্রোমিন
2 নম্বরে ব্রোমিন, 4 নম্বরে মিথাইল। অন্য এখান থেকে আটকে এলে ব্রোমিনটা 5 নম্বরে যেত। হেক্সেন এটা 1, 2, 3, 4, 5, 6। তো ম্যাক্সিমাম লংগেস্ট চেইন হচ্ছে 6, সেই জন্য এটা হেক্সেন। 4 এ 2 এ ব্রোমো, 4 এ মিথাইল। জাস্ট সিম্পল অ্যালকেনের মতোই। ইথাইল মিথাইলের জায়গায় ব্রোমো লিখছি আমি শুধু। 4 মিথাইল, এখানে 2 এ ইথাইল থাকলেই হয়ে যেত 2 ইথাইল, তার জায়গায় আমি 2 ব্রোমো। 1 ক্লোরো 6, 6। ক্লোরিনটাকে কম দেওয়াটাই বাঞ্ছনীয়। 1, 1 এখানে 6 দিলে হতো, টোটালটা কম হতো, কিন্তু কিন্তু এটা ফাংশনাল গ্রুপ হিসাবে এটা বেশ অ্যাক্টিভ বলে ফাংশনাল গ্রুপটাকে যত কমে দেওয়া যায়, যত কমে, এর নামটাই যেহেতু এবারে মানে হ্যালোজেন হয়ে যাবে, সো আমি এখানে ভাবতে বলবো যে ওইখানে কেন দিলাম না, নট 6 ক্লোরো 1, 1, এইগুলো কনফিউশন হয় অনেক সময়। ডাই মিথাইল হেপটান, এটা নয় কিন্তু। টোটাল সংখ্যাটা কম হোক, আমাকে ইম্পর্টেন্সটা হচ্ছে টোটাল মিনিমাম নাম্বারটাও সেম, এখানেও 1, এখানেও 1। 6, তবুও আমি 6, 6 12 13 চুজ করলাম, 6 আর 2 8 চুজ না করে, বিকজ ক্লোরিনটা আমার এখানে মোস্ট প্রায়োরিটি ওয়ালা গ্রুপ। ফলে এইটাকে যতটা সম্ভব, এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তো নিয়ম হচ্ছে ফাংশনাল গ্রুপকে যতটা ম্যাক্সিমাম, মানে সরি, যতটা মিনিমাম নাম্বার দেওয়া যায়। বাকি দেখো, এটাও মিনিমামে দিচ্ছি, এটা মিনিমামে দিচ্ছি না কেন? এইবার 1 ইথাইল 2 আয়োডো, why not 2 ইথাইল 1 আয়োডো? তাহলে তো এটা যদি ফাংশনাল গ্রুপ হয়, তাহলে কেন কেন কেন? একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছি আমি, এখানে বলছি এটা ফাংশনাল গ্রুপ, এটা আগে দেবো। এখানে ফাংশনাল গ্রুপটাকে আয়োডিন না ইথাইল, দুটোই রিপ্লেসমেন্ট ইন আ সাইক্লোপেন্টেন, এটাই ফাংশনাল গ্রুপ, তবুও ইথাইল কেন আগে? ইথাইল 1 আয়োডো, এখানে কোনো ক্লু আছে? না, এখানে কোনো ক্লু নেই। পরে কি কিছু ক্লু দেওয়া আছে? না, এটা ভাবো, পরে জিজ্ঞেস করবে। বেশ, এখানে 1 ব্রোমো ইথাইল সাইক্লোপেন্টেন, ব্রোমো আবার ইথাইল, এগুলো পরে আমি আরো ডিসকাস করব। ব্রোমো ইথাইল, 2 ব্রোমো 2 ক্লোরো 1 মিথাইল, 4 ব্রোমো 2 ক্লোরো 1 মিথাইল। কেন ব্রোমোটা, ব্রোমিনটা 1 ব্রোমো নয় কেন? 1 ব্রোমো 3 ক্লোরো 4 মিথাইল। ফাংশনাল গ্রুপটাকেই যদি মিনিমাম দিতে হয়, সাইক্লিক গ্রুপের জন্য কেন জানি আমার মনে হচ্ছে, বা তোমাদের মনে হচ্ছে যে এই ফর্মুলাটা তো স্যার খাটছে না। এটা কেন হচ্ছে, এটা আমাকেও ভালো করে জানতে হবে, তোমাদেরকেও জানতে হবে। দেখা যাক জানা যায় কি না। বেশ, সাইক্লিক ইয়ের জন্য, কি বলে, সাইক্লিক অ্যালকেনের জন্য তার রিপ্লেসমেন্টটাতে নাম্বারিংগুলো কিভাবে করব, সেটা আমাদের এখানে কিন্তু পুরোটা বলা হলো না, তাহলে জানা হলো না। কারণ তাহলে হোয়াই নট, বাকি লজিকটা আমি এখানে পাচ্ছি না। এখানে যেমন পেয়ে যাচ্ছি সব পদ্ধতিতেই যে ফাংশনাল গ্রুপ শুড বি মিনিমাম নাম্বার, বাট এখানে তো দেওয়া যেত, সেটা না দিয়ে কেন এরকম করা হলো? উইল থিঙ্ক যে কি হচ্ছে। বেশ, চলো আগাই, স্টিক করে আজকে থাকলে হবে না। এটা হচ্ছে যে ইথার। আচ্ছা, ইথার কাকে বলে? না, একটা অক্সিজেন অ্যাটাচ হয়ে আছে দুটো অ্যালকাইল গ্রুপের সঙ্গে, যেটা আমরা আগেই দেখেছি যে আর আর আর, আর ও আর, দুটো সেম আর থাকলে সিমেট্রিক্যাল ইথার, দুটো আলাদা আলাদা আর থাকলে অ্যাসিমেট্রিক্যাল ইথার।
এটাও সেই স্ট্রাকচারটা ওই একটু আঁকা-বাঁকা, লিনিয়ার নয়, বিকজ অক্সিজেনটা ইটস sp3 hybridized with 2 lone pairs আমরা দেখেছি। তো ইট ইস ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এর ২-১টা নামকরণ বলে দেওয়া সম্ভব এখনই, কিন্তু ইথারের নামকরণ অ্যাকচুয়ালি আইইউপ্যাকে ইথার বলে না, ইথক্সি পেন্টেন, ইথক্সি বিউটেন এইভাবে বলে। তো দেখি আমি সাইডে মনে নেই যে এটা বললাম কিনা। এগুলো ইনফর্মাল নাম, ইথাইল, মিথাইল, ইথার, ডাই ইথাইল ইথার বা ইথাইল ইথার বললেও চলবে। টট বিউটাইল, আইসোবিউটাইল ইথার, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকম ইথার হয়। একবার জাস্ট এক ঝলক দেখে নাও। এর হ্যাঁ, আইইউপ্যাকটা ইথারের লেখা হয়েছে, যে এর আইইউপ্যাক নামটা কিন্তু ইথার লেখা না, এখানে ওই CH3O টাকে একসাথে মিথক্সি, CH3CH2O টাকে একসাথে ইথক্সি, CH3CHO, CH3 এইভাবে থাকলে আইসোপ্রপক্সি এইভাবে বলে, সেক বিউটক্সি এইভাবে বলে। এগুলো পরে আমরা শিখে নেবো, হ্যাঁ? ইথার নিয়ে তো আমরা পড়বো অবশ্যই। এর নামকরণগুলো এইরকম। 2-মিথক্সিবিউটেন, ২ নম্বরে যেন একটা মিথক্সিটাকে মানে সাবস্টিটিউয়েন্ট, OCH3 এটাকে সাবস্টিটিউয়েন্ট বলছে। OCH2CH3 এটাকে একটা সাবস্টিটিউয়েন্ট ভাবছে। যে 1-মিথক্সি-3-মিথাইল পেন্টেন। সাবস্টিটিউয়েন্টের মিনিমাম নাম্বারিং করতে হবে। সেজন্য এই কার্বন থেকে ১ নেয়া হচ্ছে। 1-বিউটক্সি-2,3-ডাইমিথাইল পেন্টেন। এগুলো আমি খুব ডিটেইলে এখন কিন্তু লিখে বুঝছি না। কেননা আমরা ইথারের আমরা যখন ইথার নিয়ে বিস্তারিত চ্যাপ্টার পড়বো, সেখানে আমরা বিস্তারিত আলোচনা হবে অবশ্যই। জাস্ট একটু শুধু জেনে নাও যে এই ইথার নামকরণ কিন্তু ইথাইল ইথার, ডাইইথাইল ইথার ওগুলো ইউপ্যাক নয়। এগুলো হচ্ছে 2-মিথক্সিবিউটেন, 1-ইথক্সি। এই ইথক্সিওয়ালা জিনিস থাকলে তবেই সেটা ইথারের আইইউপ্যাক নামকরণ। ইথক্সি, মিথক্সি, বিউটক্সি এইভাবে দিই। ঠিক আছে? জেনে নেব। অ্যামিন আছে অনেক রকম। তো যাই হোক, NH2 থাকলে সেটা একটা অ্যামিন, একটা অ্যালকেনের সাথে 1 or more হাইড্রোজেন অফ অ্যামোনিয়া। হ্যাঁ, এখানে অ্যামিনটাকে একটু অন্য হবে, যে অ্যামিন হচ্ছে 1 or more হাইড্রোজেন from ammonia is replaced by an alkyl group. অ্যালকাইল গ্রুপের হাইড্রোজেন রিপ্লেসড বাই NH2, সেটাও তুমি বলতে পারো। মানে বলছি যে NH3 অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন সরিয়ে যেন একটা অ্যালকাইল ঢুকিয়ে দিয়েছি, তাও চলবে। NH3 is an ammonia, NH2 এর এখান থেকে একটা R ঢুকিয়ে দিয়েছি, প্রাইমারি অ্যামিন। এবারে NH2 টা মেন প্রপোজি নয়, N-টা মেন। 2টো হাইড্রোজেন সরিয়ে 2টো R ঢুকিয়ে দিয়েছি, সেকেন্ডারি অ্যামিন। 3খানা হাইড্রোজেন সরিয়ে 3খানা R ঢুকিয়ে দিয়েছি, সেটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। বুঝতেই পারছো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারিটা সবসময় আমাদেরকে জানতে হবে। প্রচুর টাইম হয়ে যাচ্ছে যে রে, 1.5 ঘন্টা তো হয়ে গেল, কি আর করব। যাই হোক, প্রাইমারি, টারশিয়ারি, টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকাইল ক্লোরাইড, ওই আর কি, প্রাইমারি অ্যামিন। হ্যাঁ, ও হ্যাঁ, এইটা একটা কনফিউশন হতে পারে বলে এখানটায় এটা লেখা, আমি তাই ভাবছি যে অ্যামিন কখন প্রাইমারি বলবো, যে অ্যামিনের একটা হাইড্রোজেন রিপ্লেস বাই 1 অ্যালকাইল গ্রুপ। এইটারও দেখো একটা হাইড্রোজেন রিপ্লেস বাই 1 অ্যালকাইল গ্রুপ। তো এটা কিন্তু প্রাইমারি অ্যামিন। নাইট্রোজেনটা ইটসেলফ অ্যাটাচ হয়ে আছে একটা কার্বনের সঙ্গে, এই কার্বনটা টারশিয়ারি কার্বন হোক, কিন্তু এই যে অ্যামিনে বললাম নাইট্রোজেনটা কেন বেশি ইম্পর্টেন্ট, নাইট্রোজেনটা কেন প্রায়োরিটি দিচ্ছে, এবার বুঝতে পেরেছি আমি। অ্যালকেনটা মেন প্রায়োরিটি গ্রুপ নয়, তাহলে এটা হয়ে যেত টারশিয়ারি অ্যামিন, কিন্তু না, এটা প্রাইমারি অ্যামিন। নাইট্রোজেনের একটা ডান্ডা, নাইট্রোজেন 2খানা হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা ডান্ডা একটা কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ডাজন্ট ম্যাটার। নাইট্রোজেনের 2খানা হাইড্রোজেন রয়ে গেছে আর একটা বেরিয়ে গিয়ে কার্বনদের সাথে যুক্ত হচ্ছে, একটা কার্বনের সাথেই যুক্ত হচ্ছে, সেই জন্য দিস ইজ এ প্রাইমারি অ্যামিন। অন্য সিস্টেমের জন্য কিন্তু এটা আলাদা। এটাতে কিন্তু অ্যালকেনটা ইম্পর্টেন্ট, ক্লোরিনটা মানে অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে আছে, এখানে এখানে নাইট্রোজেনের সাথে অ্যালকেন যুক্ত হয়ে আছে, একটু ভেবে দেখো। টারশিয়ারি অ্যামিন হলে নাইট্রোজেনটাকে 3টে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত হতে হবে। নাইট্রোজেনটা একটা টারশিয়ারি কার্বনের সাথে যুক্ত হয়ে থাকলে কিন্তু নাইট্রোজেনটা এখানে প্রাইমারি, নাইট্রোজেনটা ইম্পর্টেন্ট, প্রাইমারি একখানা আর এর সাথে, সেই আরটা বেড়ে গিয়ে যেরকম আরই হোক না কেন, NH2 আছে মানে প্রাইমারি অ্যামিন। এটা একটা ইন্টারেস্টিং, এখান থেকে প্রশ্ন করতেই পারে। বুঝে নাও, বোঝার চেষ্টা করো, সবকিছু গুলিয়ে ইঞ্জেকশন দিয়ে তো আর বোঝানো যায় না। এনিওয়েজ, অ্যামিনদের নামকরণ, অ্যামিনদের বেসিক কমন নাম মিথাইল অ্যামিন, কমন নাম আইইউপ্যাক সবই জানতে হবে আস্তে আস্তে। মিথাইল প্রোপাইল অ্যামিন,
ডাই ইথাইল অ্যামিন, এদিকে ইথাইল এদিকে ইথাইল, একটা এন এর সাথে NH2 একটা মিথাইল, NH এদিকে মিথাইল এদিকে প্রোপাইল, এন এইদিকে দিকে তিনটে মিথাইল, ট্রাইমিথাইল অ্যামিন, এইটা প্রপার টারশিয়ারি অ্যামিন। বিউটাইল মিথাইল অ্যামিন, ইথাইল মিথাইল প্রোপাইল অ্যামিন, দিকে তিনটে, এটাও টারশিয়ারি অ্যামিন, 3 রকম। এবার আইউপ্যাক হয়, এটার আইউপ্যাক অ্যামিনটাই দিয়েই বলবে, অ্যালকোহলের মতোই। 1 বিউটানলের মতো দেখো, 1 অ্যামিন, বিউটান অ্যামিন বা বিউটান 1 অ্যামিন। এখানেও চেনটা এমনভাবে করেছে যে অ্যামিন এটা। তো দেখো অ্যামিনের মধ্যে আবার 2 রকম রয়েছে। অ্যামিনটা প্রথম চেনটা লম্বা 6, তাহলে এটা হেক্সান। এবার হেক্সানে অ্যামিন আছে অবশ্যই একখানা, তো অ্যামিন 3 নম্বরে যুক্ত, তাহলে 3 হেক্সান অ্যামিন। এবারে সেই অ্যামিন এখানে হলো N আর H, সে তার এইদিকে আবার একটা ইথাইল, তাহলে এই অ্যামিনের সাথে এখানে N ইথাইল, মানে অ্যামিনটার সাথে এখানে N, ক্যাপিটাল N। পরে তোমরা আরো মনে রাখবে, প্রথমেই সব মনে থাকবে না। প্রথমে ক্যাপিটাল N, Nটা কেন এখানে না, এই নাইট্রোজেনের সাথে যেহেতু এই ইথাইলটা যুক্ত সেটা ইন্ডিকেট করার জন্য। N ইথাইল 3 হেক্সান অ্যামিন, এটা অনুভব করা যায়। N ইথাইল হেক্সান 3 অ্যামিন। 3 কেন না, হেক্সান কেন, 6টা চেন। অ্যামিন কেন না, অ্যামিন আছে N, প্রাইমারি সেকেন্ডারি অ্যামিন রয়েছে NH, আর দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ। তো সেই অ্যালকাইলের সব থেকে লম্বা চেনটা ধরা হয়েছে। এইবার এই ইথাইলটা এখানে N এর সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই জন্য সেটা এই ক্যাপিটাল N দিয়ে, N সাথে যুক্ত হওয়া একটা ইথাইল গ্রুপ। তারপরে একটা হেক্সান অ্যামিন, এখানে একটা অ্যামিন তো রয়েছে, সেই যে, আর এটা 3 নম্বরটার সাথে যুক্ত, 3 অ্যামিন এভাবেও বলা যায়। এটাও দেখো, এটা এখানে লম্বা চেন, এনে এসে কিন্তু চেনটা আর কন্টিনিউ করছে না, চেন যা হোক বেরিয়ে যাচ্ছে, এনে আসলেই থেমে গেল চেন। এখানে দেখো 1 2 3 4 5, এর মধ্যে তো চেনটার মধ্যে এন নেই, এনটা এইদিকে, তারপরে এখানে চেন থেমে যেতে হচ্ছে। এন এর সাথেই দুখানা যুক্ত, একটা মিথাইল একটা ইথাইল, এন ইথাইল এন মিথাইল 1 প্রোপান অ্যামিন, এইভাবে এন ইথাইল এন মিথাইল প্রোপান 1 অ্যামিন। এত কিচ্ছু মনে থাকবে না, কিছু মনে থাকবে না, স্বাভাবিক। আবার যখন তুমি ইয়ে করবে, সেই এই ক্লাস নোটটা পিডিএফ হিসাবে তুমি পেয়ে যাবে। যত দিন যাবে তত কিন্তু আমার এখানে স্ন্যাপশট কম থাকবে, আমার হাতে লিখবো বেশি। এখনো আমি যেহেতু প্রথম কেমিস্ট্রি টিচার, আমি যতটা সম্ভব প্রিপেয়ার্ড হয়ে নিজে বুঝে তারপরে বোঝাচ্ছি। আস্তে আস্তে বোঝাটা বাড়বে, স্যাট করে বই দেখি পড়িয়ে দিতে পারবো। সবসময় সবকিছু স্ন্যাপশট লাগবে না, তো কেন এটা হচ্ছে আর একবার বোঝার চেষ্টা করো। আমরা আবার যখন অ্যামিন পড়বো তখন আমরা এগুলোতে আবার কনসেন্ট্রেটেড করবো, বুঝলে? বেশ, হলো আমাদের। এগোচ্ছি, এটা ফাঁকা আছে, এখানে কিছু নেই। অ্যালডিহাইড কাকে বলে, এরকম আরো ছোটখাটো। কিটোন কাকে বলে, এগুলোকে কার্বনিল গ্রুপ ওয়ালা জিনিস বলে। সি এর সাথে ডবল বন্ডে ও একটা এইচ, এটাকে বলে অ্যালডিহাইড। মনে রাখো, খুব একটা কিছু জটিল নয়। অ্যালডিহাইড নিয়ে আমরা আবার গবেষণা করবো। এই সি ও আর এইচ একসাথে থাকলে এটাকে বলবো অ্যালডিহাইড। আর এটা হচ্ছে, বুঝতেই পারছো, CH3 অ্যালকোহল। তো তাহলে এটা হচ্ছে CH3 একটা গ্রুপ, COH, এই ও এর পাশে এইচ নয়, তাহলে এটা অ্যালকোহল, ওটা ডাবল বন্ডে আর এইচটা আলাদা, হচ্ছে অ্যালডিহাইড। এটা ইথান অ্যালকোহল হলে হয় OL, আর অ্যালডিহাইড হলে হয় AL। অ্যাসিটালডিহাইড কমন নাম, ইথান অ্যাল হচ্ছে অ্যালডিহাইড। কিটোন, সি এর সাথে ডাবল বন্ড এখানে টার্মিনেটেড বাই 1H, এখানে সি এর সাথে ডাবল বন্ড উপরে দুদিকেই দুটো কার্বন, এইচ নেই। এটা কিন্তু কিটোন গ্রুপের মধ্যেই এই কার্বনটা, যদিও এই কার্বনটা নিজে একটা মিথাইল গ্রুপ, কিন্তু কিটোন গ্রুপ শুধু এইটুকু জেনারেলি ধরা হয় না, ওটা কার্বনিল গ্রুপ। তো মোটামুটি কিটোন বলছে কার্বন অ্যাটম শেয়ারস আ ডাবল বন্ড উইথ অ্যান অক্সিজেন অ্যাটম অ্যান্ড এ সিঙ্গেল বন্ডেড বলাটা ঠিক হচ্ছে না, অ্যান্ড সিঙ্গেল বন্ডেড টু আদার সারাউন্ডিং কার্বন অ্যাটমস উইদিন দ্য চেইন। সি এর সাথে একটা অক্সিজেন থাকতে হবে এবং এই সিটাকে দুটো আলাদা আলাদা কার্বনের সাথে যোগ হয়ে থাকতে হবে, সেই কার্বনটা এবারে মিথাইল হোক ইথাইল হোক ডাজন্ট ম্যাটার। অ্যাসিটোন খুব কমন জিনিস, প্রোপ্যান, উন,
তিনটে চেনের জন্য প্রোপান, ওন, কিটোন, ওন, ওএনই, ওন, ONE, ওন, 1, তো এই দেখো ওন, aldehyde al, just a elementary idea, what is an aldehyde? COH with a carbonyl group CO আর একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, CO দুটো কার্বন দুটো কিটোন, জাস্ট এইগুলো নামকরণ এখনই কিছু হয় না, পরে আস্তে আস্তে শিখবো। কার্বক্সিলিক অ্যাসিড বা ওইক অ্যাসিড, COOH, এটাও একটা কার্বনিল গ্রুপ। এখানে শুধু এইচ নয়, এখানে OH, অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যটা দেখো, OH, ওইক অ্যাসিড। বুঝতেই পারছো এদের মধ্যে কিছু সিমিলারিটি থাকবে, অ্যালডিহাইড কিটোন এর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি যেহেতু রয়েছে, CO এদিকে O এদিকে H, ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। আমি আবার ড্র করার চেষ্টা করছি সবকটা একসঙ্গে দেখো, এইটা যদি হয় একটা, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন, আর এটা একটা ওইক অ্যাসিড বা কার্বলিক অ্যাসিড। বুঝো, এটা অ্যালডিহাইড, যে কোনো অ্যালডি, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের নাম আর কি। বুঝলে, এইরকম আরো কিছু জিনিস, স্টার, জাস্ট একবার করে নাম বলে দিচ্ছি, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এবং এখানে কিছু আর নেইও বলার মতো, এটাতে আমি জাস্ট নাম, জাস্ট স্টার কাকাই বলে ভুলে গেলেও চলবে, দ্যার ইজ সামথিং কল্ড স্টার, আজকে ক্লাসের পরে এইটুকু জ্ঞান থাকলেই চলবে। এটাও একটা ওই কার্বনিলের মতোই দেখো, সঙ্গে মানে কার্বনিলটা কমন, ও তার পাশে আরেকটা সি থাকতে হবে, এটাকে বলে স্টার। সি একটা কার্বনিল, এখানে ও, এখানে এইচ না হয়ে এখানে যদি একটা সি থাকে তাহলে হচ্ছে স্টার। কার্বো হাইড্রো মানে কার্বক্সিলিক অ্যাসিডের এইচটা রিপ্লেসড হয়ে গেছে আরেকটা কার্বন দিয়ে, derived from a carboxylic acid where the hydrogen of the hydroxyl group has been replaced by an alkyl or other organic group forming a COOR link, এইটা হচ্ছে স্টার। ওয়েট, ইথাইল ইথানয়েট, অ্যামাইড আর একটা আছে, অ্যামিন ছিল NH2 বা NH3, NH3 থেকে একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেসড হয়ে বাই অ্যালকাইল গ্রুপ। এখানে যদি এই অ্যামিনের সঙ্গে অ্যামাইড বলবো, অ্যামাইডের সঙ্গে একটা অক্সিজেনও থাকে, এইটুকু অ্যামাইড, বোঝার চেষ্টা করো। এখানেও একটা কার্বক্সিল মানে কার্বনিল গ্রুপ, এইটার ফাংশনটাই মেন, পরপর যত কটা গ্রুপ বললাম, এর সাথে কার্বক্সিলের সঙ্গে এই কার্বনটা আবার যদি একটা অ্যামিনের মতো জিনিসের সাথে যুক্ত হয়ে যায়, এইটা হচ্ছে অ্যামাইড। এর কেমিস্ট্রি আরো বেশি ইম্পর্টেন্ট এবং আরো বেশি ইন্টারেস্টিং, তোমাদের জন্য অত না জানলেও চলবে। দিস ইজ অ্যান অ্যামাইড গ্রুপ, ইথানামাইড, সিটামাইড, এগুলো আমরা শিখবো ইন ফিউচার। তাহলে আমরা এই ক্লাসটা শেষ হলো, আমরা কি কি শিখলাম, আমরা এখান থেকে আইইউপ্যাক নামকরণ শিখলাম, বেশ কিছু জিনিসে একদম অ্যালকেন চেনের শিখলাম, সাইক্লো অ্যালকেনেরও শিখলাম। সেখানে শুধু একটা কনফিউশন আমাদের রয়ে গেছে যে মাল্টিপল রিপ্লেসমেন্ট না সাইক্লো অ্যালকেন, সেখানে প্রায়োরিটিটা কী দেবো সেটা আমি পরের দিন বলে দেবো, এই মুহূর্তে আমার মাথায় আসছে না, কিছু একটা আছে ওখানে। বাকি মোটামুটি অনেক রুল শিখে ফেলেছি, বেশ কিছু এক্সারসাইজ তোমাদের ওখানে দিয়েছি, আর বিভিন্ন রকম ফাংশনাল গ্রুপের নাম বলেছি। তো ফাংশনাল গ্রুপের নাম তুমি অবশ্যই, আমরা কিন্তু ইথাইন বা ইথিন ওদের মানে গ্রুপগুলোর খুব একটা বেশি নামকরণ আমরা শিখিনি, মানে অ্যালকিন অ্যালকাইনের নামকরণগুলো আবার যখন ওদের বিস্তারিত আলোচনা হবে তখন আবার কিছু কিছু এক্সাম্পল দেবো। এনিওয়ে, অ্যারোমেটিক গ্রুপ কাকে বলে আমরা সেগুলোও কিছু শিখিনি, আমরা শুধু বেশ কিছু ফাংশনাল গ্রুপের নাম তোমাদেরকে বলেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এইসব বলেছি, লাস্টে অ্যামাইড বলেছি, দিয়ে মোটামুটি আমরা ছেড়ে দিচ্ছি আজকের মতো। এরপরে হচ্ছে যে আইইউপ্যাক নামে আরও বহু রকমের জিনিস, আমরা এই যে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ একবার বলবো, বললাম এদের প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে,
এদের প্রত্যেকের আলাদা, আলাদা চ্যাপ্টার রয়েছে এবং সেই আলাদা, আলাদা চ্যাপ্টারগুলোর সময় তাদের নামকরণ, তাদের কেমিস্ট্রি আরো আবার অনেক আলোচনা হবে। তো যাই হোক এবং আমরা একটা ফাংশনাল গ্রুপ থাকলে নামকরণ কি টাইপের হবে সেটা দেখলাম। ২ টো ফাংশনাল গ্রুপ, ৩ টে ফাংশনাল গ্রুপ একসাথে থেকে গেলে কি, কি নামকরণ হবে সেগুলো আমরা দেখলাম না। সেগুলো আস্তে, আস্তে দেখব আমরা এবং আমরা ওই ডাবল বন্ড থাকলেও বা কিরকমভাবে নামকরণ হবে খুব বেশি সেটাও আমরা খুব বেশি কিছু গেলাম না। আমরা শুধু জাস্ট সিঙ্গেল অ্যালকেনের নামকরণেই মোটামুটি ফোকাস রাখলাম। আর বাকিগুলো জাস্ট একটু করে বলেছি। যদি তুমি ভুলেও যাও ওই এস্টারের নামকরণ কি হবে বা কিভাবে অ্যালকোহলের নামকরণ হয়, কোনো অসুবিধা নেই। আমরা আবার পড়ব। যাই হোক, তাহলে আপাতত এই হচ্ছে ব্যাপার। এই টাইপের কিছু কম্পোনেন্টস রয়েছে। তাদের কেমিস্ট্রি, তাদের বন্ড ফরমেশন, তাদের বন্ড ব্রেকআপ এগুলো পড়তে হবে। তার আগে আরো বহু কিছু পড়তে হবে। কাকে বন্ড কেন ব্রেকআপ হয়, কেন কিভাবে হয়, কেন জোরে লাগে, কেন কিভাবে কে স্টেবল হয়, কে না হয়। স্টোরি এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রির এই বেসিক জিনিসটাই আমার এস্টিমেশন অনুযায়ী অন্তত ৬টা ক্লাস লাগার কথা। একটু বেশিও লাগতে পারে। তো যাই হোক, তাহলে অনেক কিছু এখন বাকি রয়েছে। এই গ্রুপগুলো বারবার, বারবার বলবো। অনেক কিছু ইফেক্ট, ইমপ্যাক্ট, রিঅ্যাকশনস বেসিক তারপরে আস্তে, 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 আস্তে একেকটা গ্রুপের আলাদা, 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 আলাদা সেপারেট জিনিসগুলো পড়ার চেষ্টা করা হবে। ঠিক আছে? আপাতত আজকের মতো এটুকুই। চলো, টাটা।